আপনার 2/3 এসেছে, আমি এর চেয়েও কম আশা করছিলাম। Session number 6, you know? So number day 6. আমরা বেসিক PHP আলোচনা শুরু করব। সিনট্যাক্স শিখতে শিখতে বেশ কিছু প্রোটোটাইপ ডেভেলপ করা শুরু করব। সিনট্যাক্স গুলোর উপরে যেন একটু দক্ষ চলে আসে, PHP সিনট্যাক্সের উপরে। সেখানে আমি ফোকাস করব নেক্সট 3 or 4 ক্লাস। আমরা 4টা ক্লাসের মধ্যে প্রোগ্রামিং যে ক্লাস সিনট্যাক্সটা, ওটির যে মেইন বিষয়, তাই না, ক্লাস বেস প্রোগ্রামিং, সেদিকে সেই সিনট্যাক্সগুলো শিখতে হবে ইনশাআল্লাহ। প্রথম 2টা ক্লাসেই আজকে এবং নেক্সট ক্লাসের পরে 3টা ক্লাস মিলে আমরা ক্লাসের আগ পর্যন্ত লাইক ফাংশন শিখে যাব। কি শিখবো সেটা একটু দেখি। আমরা সার্ভার নিয়ে আলোচনা করব ফার্স্টে, তারপরে PHP এর যে সিনট্যাক্স সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আসবে ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল, অপারেটর, অ্যারে, স্টেটমেন্ট, এর ভিতরে আছে কন্ডিশনাল, রিপিটেড, এবং পরে আছে ফাংশন, গ্লোবাল অ্যারে, কিছু গ্লোবাল অ্যারেস আছে যারটা নিয়ে ইউজার ইনপুট using HTML form, এরপরে আসবে ক্লাসের সিনট্যাক্সটা। সবই আমি একটা একটা করে আলোচনা করব আমাদের নেক্সট 4টা ক্লাসে। ক্লাস যেদিন থেকে শুরু হবে ওদিন থেকে ধরে নেবেন যে আমরা ওপি বেসিক আলোচনা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের নবম কন্ডিশনাল আর রিপিটেড, এটা নরমালি লুপ বলে, লুপ নামে বেশি পরিচিত, তাই না? এখন একটু পরিচিত মনে হচ্ছে লুপ। তো সার্ভার নিয়ে কিছুক্ষণ আলোচনা করব, PHP সিনট্যাক্স নিয়ে আলোচনা করব, দেন ল্যাঙ্গুয়েজের যে টপিকগুলো আছে, ভেরিয়েবল, অপারেটর, অ্যারে, স্টেটমেন্ট, ফাংশন, ইউজার ইনপুট, গ্লোবাল অ্যারেস, ক্লাসেস, এগুলো নিয়ে আলোচনা আসবে। তো আমরা ফাংশনসের পরে গ্লোবাল অ্যারেস, ইউজার ইনপুটটা আমরা নিব হচ্ছে ইউজিং HTML ফর্ম। এই যে গ্লোবাল অ্যারে আর HTML ফর্মের হেল্প নিয়ে কিভাবে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিতে পারি সে বিষয়টা শিখব। আপাতত রাফ আমি লিখেছি, আস্তে আস্তে সুন্দর করেই লিখবো। হ্যাঁ, তো আপনি লিখে রাখেন যে গ্লোবাল অ্যারেস একটা পয়েন্ট, আর একটা হচ্ছে ইউজার ইনপুট আপনি কিভাবে নেবেন HTML ফর্মের মাধ্যমে, আর ক্লাস নিয়ে আলোচনা করব আমরা। কিছুটা ফ্রেমওয়ার্কে ঢোকার আগে আমি ডেটাবেস নিয়েও আলোচনা শুরু করব, রাইট? ডেটাবেসের উপরেও 2-3টা সেশন যাবে যেখানে আমাদের ডেটাবেসের যে বেসিক
বিষয়গুলো আছে সেগুলো যেন আমরা শিখে ফেলতে পারি, কিছু অপারেশন লাইক ইনসার্ট, তাই না, সিলেক্ট, এডিট, ডিলেট, এই চারটা ইম্পর্টেন্ট অ্যাকশন আমরা শিখে নিব। অবশ্যই সার্ভার সম্পর্কে আলোচনা হবে, ডেটাবেস তৈরি করা, টেবিল তৈরি করা, তাই না, রুলস গুলো ফলো করা, লাইক নর্মালাইজেশন। আপনারা যারা সিসিতে পড়িয়েছে না, নর্মালাইজেশন ডেটাবেসে অত্যন্ত ইম্পর্টেন্ট, 3-4টা চ্যাপ্টার মিলে পড়ানো হয়, লাইক একটা মিডটার্মে তো শুধু নর্মালাইজেশনই, তাই না। তো তার জন্য হয়তো আমি ওইরকম 4-5টা সেশন দিব না, রাইট, ম্যাক্সিমাম 1 আওয়ার পাবেন নর্মালাইজেশনের উপরে। ওকে, 1 ঘন্টাতেই আমরা নর্মালাইজেশন ভালো শিখে যাব। তো ডেটাবেসের নর্মালাইজেশন আমাদের লাগবে, কারণ আমরা যখন ই-কমার্স তৈরি করতে যাব ওখানে নর্মালাইজেশন অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবে, রাইট। তো আমাদের নর্মালাইজেশনটাও শিখতে হবে। তো আমি আগামী 7 থেকে 8টা ক্লাসের টার্গেট বলছি, ওকে, 8টা ক্লাস, 8-5-13, এরপরেই ফ্রেমওয়ার্ক শুরু করবো আমি বেসিকটা। যদি আমি অ্যারাউন্ড 15 ফ্রেমওয়ার্ক স্টার্ট করি, এখানে হয়তো কিছু প্র্যাকটিস থাকবে, কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, তার সলিউশন থাকবে, তো এক্সট্রা 2টা ক্লাস আমার হাতে থাকবে, রাইট। তো আমরা এই যে ক্লাসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, একটার সঙ্গে আরেকটা রিলেটেড, একেবারেই মিস করা যাবে না। আগামী 27 এবং 29 হরতাল আসতে পারে, আমরা ক্লাস করব। 25 তারিখের বিষয়টা আমি 24 তারিখে জানাবো, ওকে। 25 তারিখটা কেমন হয় আমরা ইনশাল্লাহ 24 ঘন্টা আগে মোটামুটি জানতে পারি কি হবে না হবে, তো জানিয়ে দিব। যদি বেশি সমস্যা থাকে আমরা বন্ধই রাখবো, ওকে। 25 তারিখটা হরতাল দিনে ক্লাস হবে। সার্ভার নিয়ে আলোচনা করছি, হয়তো কিছুটা আলোচনা হয়েছে, সেটা বলেছিলাম অ্যাক্টিভ, জানি এরকম বক্সে গেছিলাম না প্রথম দিকে, আজকে আর একটু এলাবোরেট করবো। ফ্রন্ট এন্ড আবার ওই একই জিনিস যাতে আমার মনে চলে আসে আপনাদের, কারণ অনেকদিন অফ ছিল, এটা নিয়ে এখনো আলোচনা হয় নাই, ফ্রন্ট এন্ডের একটা ল্যাঙ্গুয়েজ। তো ফ্রন্ট এন্ডের বিষয়গুলো আগে একটু আলোচনা করা দরকার পড়ে, বা এর ইউজটা আমরা পরে করব, হ্যাঁ। তো যদি আমরা পিএসপির ওই বেসিক সিনট্যাক্স গুলো জেনে যাই, তখন এই জাভাস্ক্রিপ্টটা শিখতে আমাদের 1 দিন লাগবে। সিনট্যাক্স গুলো যেরকম পিএসপি সিনট্যাক্স গুলো আমরা 3 দিনে শিখবো, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স আমরা 1 দিনেই শিখতে পারবো। আর যদি আমি প্রথমে জাভাস্ক্রিপ্ট শুরু করি, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স শিখতে 3 দিন লাগবে, বুঝা যাচ্ছে। সময় কিছুটা কিন্তু বাঁচাতে পারবো। তো একটু পরেই শিখবো জাভাস্ক্রিপ্টটা। ওয়েব সার্ভার এখানে অ্যাকচুয়ালি থাকবে কি পিএসপি। ওয়েব সার্ভার গুলো আছে অ্যাপাচি, আরআইএস আর টমক্যাট মেইনলি। জাভা এটা বিন অথবা সার্ভলেট, সি শার্প আছে .NET এর, যেটা সার্ভার ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে।
ডেটাবেস সার্ভারের মধ্যে আছে MySQL, Oracle, Postgre আর MS SQL। আমরা আলোচনা করব PHP আর সাথে যে ডেটাবেস সার্ভারটা ইউজ করব সেটা হচ্ছে MySQL। আমাদের কোর্সের বিষয় এগুলো, তাই না? যে কি কি ইউজ করব। PHP শিখতে আসছি আমরা। PHP যদিও আমাদের MySQL, Oracle, Postgre, MS SQL সব ধরনের ডেটাবেস সার্ভারের সঙ্গেই কাজ করতে পারে। এদের মধ্যে MySQLটা লাইটওয়েট এবং ফাস্টার। একই কথা এই সার্ভার ল্যাঙ্গুয়েজের বেলায় PHP জাভা এবং .NET এর তুলনায় ল্যাঙ্গুয়েজের দিক থেকে অনেক ছোট, রাইট? মোটামুটি কাছাকাছি টাইপের কাজ করা সম্ভব, যদি অনেক ছোট ল্যাঙ্গুয়েজ, অনেক বেশি ফাস্টার দেন জাভা। ল্যাঙ্গুয়েজ যেহেতু ছোট, ইন্টারপ্রেটার ছোট, তাই না? লাইব্রেরি কম, খুব দ্রুত এক্সিকিউট করে নিতে। যদি সফটওয়্যার হয় আমাদের ওএস ওরিয়েন্টেড, আমার ওএস এর মধ্যে ইনস্টল করা থাকবে, সফটওয়্যারটা রান করবে। এটা নির্ভর করবে কার উপরে? ওএস এর স্পিড, তাই না? মানে কম্পিউটারের যে স্পিডটা, প্রসেসর, র্যাম এর উপরে, রাইট? আদারওয়াইজ তো, আর যদি এটা হয় ওয়েব বেস, স্পিডটা নির্ভর করবে কার উপরে? ওয়েব সার্ভার, ওয়েব সার্ভারের উপরে, আর সাথে সাথে কি ইন্টারনেট স্পিডের উপরে। এখন ইন্টারনেট স্পিড সাফিসিয়েন্ট আছে, ইন্টারনেট স্পিড আমার সাফিসিয়েন্ট, বাট ল্যাঙ্গুয়েজ রেসপন্স করে। ল্যাঙ্গুয়েজ নিজেকে এক্সিকিউট করতেই সময় নিয়ে নেয়। যে লাইক ওয়েবে একটা কথা আছে যে কোনো একটা পেজ আমরা যখন লোকাল মেশিনে কোনো সফটওয়্যার রান করাই, লাইক প্রসেসর যখন অনেক বেশি বিজি থাকে, বিরক্ত লাগে, লাগে না? ঘুরতেই থাকে একটা উইন্ডো খোলার জন্য, বিরক্ত লেগে যায়। ঠিক একইভাবে আমরা যখন ইন্টারনেট ইউজ করি, একটা পেজ আসতে একটু দেরি হলেও কি আমরা এটা মেনে নিই, কারণ আমরা ইন্টারনেট স্পিড স্লো ইউজ করি। বাট যারা অনেক দ্রুতগতির ইন্টারনেট ইউজ করে, তারা চাইবে লোকাল মেশিনে একটা সফটওয়্যার যেভাবে এক্সিকিউট হচ্ছে, ওয়েবে ওই সফটওয়্যারটা যেন একইভাবেই এক্সিকিউট হয়। তখন আমি যেন ক্লিক করলেই পেজটা চলে আসে। স্ট্যান্ডার্ড টাইম পেজ এক্সিকিউশনের 2 সেকেন্ড হবে। 2 সেকেন্ডের মধ্যে যদি কোনো পেজ না আসে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউজাররা কেটে দেয়। ওই যে ক্রস বাটনটা আছে না, ওটা প্রেস করে কেটে দেয়, কারণ অপশন তাদের হাতে অনেক বেশি। বড় বড় অ্যাপ্লিকেশনের কথা ডিফারেন্ট, লাইক ফেসবুক রেসপন্স কম করছে, ওটা কেটে দিল, পরক্ষণে আবার আসবে। বাট আমাদের ওয়েবসাইটটা যদি কেটে দেয়, ওটা তো কখনোই আসবে না। আসবে কি? যারা বিজনেস করছে তারা স্পিড মিটার আছে ওয়েবেই, গুগলও চেক করে দেয় যে এই পেজটা কত সেকেন্ডে অ্যাপিয়ার করবে একটা ব্রাউজার। বিহাইন্ডে কারা কাজ করছে, কারা আপনাদের থামিয়ে দিচ্ছে, রাইট? আগে দেখা যেত যে পেজ লোড হচ্ছে ধাপ করে চলে আসে, তাই না? এখন পেজ আসার পরেও লোডিং দেখায় অনেকক্ষণ পর ডান দেখায়, তাই না? আগে যেটা ছিল, আগে জাভাস্ক্রিপ্ট আগে লোড হতো, দেন HTML CSS লোডিং দিত। এই কারণে জাভাস্ক্রিপ্ট লোড হতে সময় নিত, লোডিং শেষ হলে একবারে পেজটা চলে আসে। এখন জাভাস্ক্রিপ্টকে নিচে আনা হয়েছে, আগে HTML CSS কে দেওয়া হয়েছে, ওই কারণেই যেন ক্রস বাটনটা না কেটে দেয়। পেজটা অ্যাটলিস্ট আসে, সে দেখুক কি আছে, তারপরে না ডান, তাই না? আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট গুলো আসে। জাভাস্ক্রিপ্টের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, লোড হওয়ার পরে সে মহারাজ, বাট লোড হওয়ার আগে
তার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ কি পেজকে আটকে লোডিং টাইমটা অনেকটা বাড়ে। এই যে রেসপন্স আপনাকে করবে লাইক জাভাস্ক্রিপ্ট বা এইচটিএমএল এখানে এসে লোড হবে কোথায় আমার ব্রাউজারে, বাট তার আগে তো আরো দুইটা পার্ট সেরে আসতে হবে, হবে না? আরো দুইটা পার্ট সেরেই তো আমার ব্রাউজারের কাছে আসতে হবে ডাটা নিয়ে। লাইক আমরা এখন যে স্পিডে ইন্টারনেট ইউজ করি লাইক 1 MB, না একটা পেজকে খুব দ্রুত আমার ব্রাউজারে আনার জন্য, কারণ একটা পেজ ম্যাক্সিমাম 50 থেকে 80 কিলোবাইটের হয়, অনেক ভারী পেজগুলো 120 থেকে 150 কিলোবাইটের হয়। এর চেয়ে বেশি ওয়েটেড পেজ হলে এটাকে কি হেভি ওয়েট পেজ বলা হয়, আর প্রফেশনাল ওয়েট পেজগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা যাতে অনেক দ্রুত আসে, বোঝা যাচ্ছে? তো আমি ধরেই নিচ্ছি যে অনেক ভারী পেজ 150 কিলোবাইট, তাই না? তার মধ্যে ইন্টারনেট স্পিড কত? 1 সেকেন্ডে 1 MB। এটা কি আসে? সেটা তো আসে না, তাই না? আমি ধরে নিচ্ছি যে প্রথম আলো এর পেজটা হচ্ছে 150 কিলোবাইট, এটা 1 সেকেন্ডে আসে? প্রথম আলোর যা কিছু আসছে সব তার পেছন দিক থেকে ডেটাবেস থেকে আসছে, তাই না? সকল কনফিগারেশন কোথায় কোন ইমেজ ডিসপ্লে করবে, মেনু লিংকের মধ্যে কি লেখা থাকবে, নিউজগুলো কি, সবই কোথা থেকে আসছে? এখানে জমা আছে কোথায়? মাইস্কুয়েলে। তুলে আনবে কে? পিএসপি সার্ভার, হ্যাঁ? সার্ভার ল্যাঙ্গুয়েজ তুলে নিয়ে আসবে। আমি আমার ব্রাউজার থেকে প্রথম আলো হিট করেছি, সে প্রথমে যাবে ডোমেইন সার্ভারে, ডোমেইন সার্ভার, ডোমেইনের মেইন সার্ভার, মেইন ডোমেইন সার্ভারে, সেখান থেকে ডোমেইন এক্সিস্ট করে কিনা চেক করবে। ওকে, ডোমেইন যদি এক্সিস্ট করে ওই ডোমেইনটা কোন রিসেলিং সার্ভারে আছে সেখানে চলে যাবে। তো ডোমেইন রিসেলিং সার্ভার, ডোমেইন রিসেলিং সার্ভারে গিয়ে ওই ডোমেইন কোন হোস্টিং কে পয়েন্ট করছে সেটা বলা থাকবে নেম সার্ভার আকারে। ডোমেইনের একটি স্পেসিফিক জায়গাতে বলা থাকবে যে এর রিলেটেড কোডগুলো, ডোমেইনে যে হিট করেছে একটা পেজ তো আসবে, এই পেজের কোডগুলো কোথায় আছে? কোনো একটা হোস্টিং সার্ভারে, আর হোস্টিং সার্ভারের ইনফরমেশনকে বলা হয় কি নেম সার্ভার ইনফরমেশন। তো এখান থেকে নেম সার্ভারটা দেখে চলে আসবে লাইক আমার হোস্টিং সার্ভারে, এটা আমার হোস্টিং সার্ভার যেখানে আমার ওয়েব সার্ভার লাইক অ্যাপাচি অর আইএস ইনস্টল করা আছে, কারণ টমক্যাট সবই ইনস্টল থাকে। যখন আমি বলছি লিনাক্স সার্ভার, তো এখানে এসে কোডগুলো এক্সিকিউট হয়। আমার যদি লিনাক্স সার্ভার হয়, লিনাক্স সার্ভারে অ্যাপাচি থাকে এবং টমক্যাট থাকে, আইএস থাকে না। আইএস টা উইন্ডোজের কম্পোনেন্ট, উইন্ডোজ সার্ভারে অ্যাপাচি থাকে এবং আইএস থাকে, সাথে টমক্যাটও রাখা যায়, কারণ টমক্যাটও কি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। মানে উইন্ডোজ সার্ভারে 3টা সার্ভারই ইনস্টল করা যায়, বাট লিনাক্স সার্ভারে ওয়েব সার্ভার হিসেবে শুধু অ্যাপাচিকে দেওয়া যায় এবং টমক্যাটকে দেওয়া যায়। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, নাইস। তো অ্যাপাচি, আইএস এবং টমক্যাট এই ওয়েব সার্ভারগুলোর মধ্যে পিএসপি অ্যাপাচিতে রান করে এবং আইএস এর মধ্যে রান করতে পারে। মানে পিএসপি এর জন্য ওয়েব সার্ভার কি অ্যাপাচি এবং আইএস। ওকে, এই হোস্টিং সার্ভারগুলো আছে যেখানে কোডগুলো রাখা হয়, এই লাইভ সাইটগুলো, এটা পিএসপি দিয়ে তৈরি করা, কোডগুলো রাখা হয় ম্যাক্সিমামই রাখা হয় অ্যাপাচি সার্ভারে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সার্ভারটা চুজ করে ইউজাররা সেটা হচ্ছে লিনাক্স বেস সার্ভার, কারণ এটা উইন্ডোজের তুলনায় সিকিউর। সিকিউরিটির দিক থেকে, সার্ভার সিকিউরিটির দিক থেকে লিনাক্স সার্ভারগুলো সিকিউর দেন উইন্ডোজ সার্ভার। এখন আমার পিএসপি কোডগুলো তো এক্সিকিউট হবে, রাইট? এখানে তো সময় নেবে কিছুটা। তারপরে পিএসপি যদি ডেটাবেস থেকে ডাটা চায়, ডাটা চাইতে কিছুক্ষণ সময় লাগবে, রাইট? কারণ তার
যে লাইক এখানে অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট আছে, ডিফল্ট 500 অ্যাক্সেস পয়েন্ট থাকে MySQL-এ। কনকারেন্ট ইউজার 500 জন ইউজার একেবারে সেকেন্ডের ভগ্নাংশ টাইমে হিট করেছে। 500 জনকে সে অ্যাক্সেস দিতে পারবে MySQL। আদার সার্ভারগুলো পারে, বাট এদের তুলনায় বিশেষ করে ওরাকল এবং MySQL এর তুলনায় অর্ধেক সময় কম লাগে রেসপন্স করতে। এর যদি 1 সেকেন্ড লাগে ওর হাফ সেকেন্ড লাগবে, রাইট? যদিও যদি ল্যাঙ্গুয়েজে এখানে যে ল্যাঙ্গুয়েজটা রান করে সেটা হচ্ছে SQL, ল্যাঙ্গুয়েজের কমপ্লেক্সিটি বাড়তে থাকলে এদের ভেতরকার যে ডিফারেন্স সেটা কিছুটা কমতে থাকে, বাট এদের তুলনায় অনেক দ্রুত ডাটা রিটার্ন করতে পারে কে? MySQL। প্রচুর ডাটা সে রাখতে পারে। লিমিটেশন, এরা যেরকম হিউজ ডাটা রাখে, ডাটা ওয়্যারহাউস গুলো যে ক্রোর্স অফ ডাটা, ক্রোর্স অফ সেট অফ ডাটা তারা রাখতে পারে, MySQL ও রাখতে পারে। বাট ওরাকল এবং MS SQL ডেটাবেস এর নাম বেশি শোনার কারণ এদের একটি স্ট্রং প্রসেসর আছে বা প্রসেস আছে যারা প্রতি সেকেন্ডে ডাটা ব্যাকআপ রাখে, এটা MySQL করে না। যেহেতু আরেকটা মেকানিজম চলে পেছনের দিকে, এই জন্য এর রেসপন্সটা স্লো, রাইট? বিহাইন্ডে আরেকটা প্রসেসর চলে ওরাকল এবং MS SQL এর। তারা কি প্রতি সেকেন্ডে ডাটা আরেকটা জায়গাতে ব্যাকআপ রেখে দেয়। যদি আমার ডেটাবেসটা ডিস্ট্রয় হয়ে যায়, ক্র্যাশ হয়ে যায়, আমার ব্যাকআপ থেকে আমি রিস্টোর করে নিতে পারবো, শুধু 1 সেকেন্ড ডাটা লস। এটা হচ্ছে ওর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ একটাই, স্লো, যেটা ডেস্কটপের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে MS SQL এবং ওরাকল। আর এদের দুজনকে মিরর ডেটাবেস হিসেবে ওয়েব বেসড অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়ে থাকে। ওটা কিভাবে সেটা আমি কিছুক্ষণের মধ্যে বলবো। MySQL এর ব্যাকআপ সিস্টেম নেই, এটা তার ডিসঅ্যাডভান্টেজ। বাট যে WSM ইউজ করা হয় হোস্টিং সার্ভারের মধ্যে, যে সফটওয়্যারটা, তার মাধ্যমে আমি যে কোনো সময় আমার ডেটাবেস এবং আমার কোডের ব্যাকআপ নিয়ে রাখতে পারি, যেটা ম্যানুয়াল। ঠিক আছে, আপনাকে সেটা মেনটেন করতে হবে। একটা ডেটাবেস সার্ভারের মধ্যে প্রচুর ডেটাবেস থাকে, তো এই ডেটাবেসটা ক্র্যাশ হওয়ার চান্স খুব কম। কোনো প্রকার আনসার্টেনিটি দেখলে সে নিজেই শাটডাউন হয়ে যায়, নিজেকে বন্ধ করে দেয়, সো ডাটাগুলো অটোমেটিক সেভ হয়ে যায়। ওকে, এজন্য মাঝে মাঝে দেখা যায় যে কিছু ওয়েবসাইট যে ডেটাবেসের এরর দেখাচ্ছে, ডেটাবেসটা হয়তো শেয়ার্ড সার্ভারে আছে, হয়তো ওই অ্যাপ্লিকেশন থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হয় নাই, আদার্স কোনো অ্যাপ্লিকেশনের কারণে ডেটাবেস সার্ভারটা শাটডাউন হয়ে গেছে। তো ওই সার্ভারে, ওই শেয়ার্ড সার্ভারে যতগুলো ওয়েবসাইট আছে সবারই কি ডেটাবেস বন্ধ হয়ে যাবে, সবগুলো সাইট কি ডেটাবেসের এরর দেখাবে। যে সার্ভারগুলোর প্রাইস কম, আমরা নর্মালি যে সার্ভারগুলো হোস্টিং সার্ভারগুলো ইউজ করে থাকি সেগুলো সবই কি শেয়ার্ড সার্ভার, হোস্টিং এবং ডেটাবেস। ডেডিকেটেড গুলো, আপনি যখন ডেডিকেটেড সার্ভার কিনছেন, লাইক আপনি হয়তো ওয়েবে আপনার একটা মেশিন কিনে নিচ্ছেন, মানে শুধু আপনার সাইট আপনার ডেটাবেসই আছে এবং আপনার দেওয়া ওয়েবসাইটগুলোই আছে, বুঝা যাচ্ছে? তো সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় আপনার সাইট বা আপনার আদার সাইটগুলো থেকেই প্রবলেম হবে, অন্য কেউ প্রবলেম করতে পারবে না, তাই না? আচ্ছা, নরমালি এখানে যারা হোস্টিং সার্ভার মেইনটেইন করে তারা কিন্তু এগুলো মনিটরও করে যে কোন সাইটটার কারণে আমার সার্ভারগুলো প্রবলেম হচ্ছে, তাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করেও দেওয়া হয় নিজেদের সার্ভারের রেপুটেশন ধরে রাখার জন্য। সার্ভার ঠিক আছে, বাট আপনি স্ক্রিপ্ট চালিয়ে আপনার সার্ভার অফ করে দিতে পারেন। যে কোনো একটা অ্যাকশন এক্সিকিউট হয়েছে, বারবার SQL এক্সিকিউট হচ্ছে এবং এক্সিকিউট হতে হতে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর আপনার সার্ভার শাটডাউন হয়ে যাবে। ওকে, তো এটা একটা বিষয়। শেয়ার্ড সার্ভার আমি বললাম, MySQL নিয়ে কথা বলছিলাম যে সার্ভার যেহেতু বন্ধ হয়ে যায় সে ভেতরের ডাটাগুলো সেভ থাকে। আচ্ছা,
স্ক্রিপ্টের মাধ্যমে এদেরকে শাটডাউন করা যায় না, স্পেসিফিক শেল কমান্ডের মাধ্যমে শাটডাউন করা যায়। তখন এসকিউএল ল্যাঙ্গুয়েজ চালিয়ে এদেরকে শাটডাউন করাটা স্পেসিফিক কিছু কমান্ড আছে, আদারওয়াইজ কোনো ল্যাঙ্গুয়েজ এসকিউএল দিয়ে এটাকে বন্ধ করা যায় না। এখানে যেরকম আমি যদি ইনফিনাইট একটা এসকিউএল চালিয়ে দেই হয়তো পুরো সার্ভারই বসে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে কনকারেন্ট ইউজার নিতে পারে 500, যে চ্যানেলের সংখ্যা অ্যাকচুয়ালি বাড়িয়ে নেওয়া সম্ভব। লাইক ফেসবুক যখন লাইক পিক আওয়ারে 5-10 কোটি লোক ওখানে বসে থাকে, তো 500 জন চলবে? 500 চ্যানেল দিয়ে কি চলবে? চলবে না। তাদের রিজনাল সার্ভার আছে, ওকে? তারা কিন্তু এখন সার্ভারগুলো রিজনাল করে ফেলেছে, যে লাইক সাউথ ইস্ট এশিয়ার জন্য একটা, তারপরে মিডল ইস্টের জন্য একটা, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া বা আদার যেটা যেগুলো আছে সে তাদের জন্য আলাদা আলাদা করে সার্ভার তৈরি করে ফেলেছে, যাতে সার্ভারের উপরে প্রেশারটা কমে থাকে। আর সকল ডাটার একটা করে মিরর কপি মেইন সার্ভারে তারা রেখে দেয়। রিস্টোরিং প্রসেসও আছে। আচ্ছা, তারা ইউজ করছে কিন্তু কাস্টমাইজ মাইএসকিউএল, বা মাইএসকিউএল এর উপরেও কিছু কাস্টমাইজেশন করেছে। তো এই যে মাইএসকিউএল সার্ভারটা, এই চ্যানেলের সংখ্যাও বাড়ানো যায় এবং খুব দ্রুত ডাটা রিটার্ন করতে পারে, প্রচুর ডাটা সে রাখতেও পারে। লাইক ডাটাগুলো নরমালি থাকে কিভাবে, আমি যদি বলি এটা একটা টেবিলের মতো না, 1 রো 1 কলাম। তো আমি বেশ কিছু কলাম করছি, এটা কি রো না? যে লাইক আমি বলছি এখানে আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড আর সিটি। আমি যখন রো দিব সবসময় কি আইডি দিব, নেম, ইমেল, পাসওয়ার্ড আর সিটি দিচ্ছি, তাই না? একই ধরনের ইনফরমেশন দিচ্ছি না রো ওয়াইজ। কলামগুলো তো ফিক্স, লাইক আমি এলোমেলো ডাটা দিচ্ছি, এখানে যদিও লেখা আছে নেম, আমি লিখছি আমার কান্ট্রির নাম, হবে কি? সিস্টেম ল্যাঙ্গুয়েজ যখন সেট করবে সেই অনুযায়ী রাখবে। এগুলোকে বলা হচ্ছে কলাম। তো ইন্টিজার নাম্বার 11 পর্যন্ত যে সাইজ হবে টেবিলের, সেই পরিমাণ ডাটা খুব ভালো মতোই রাখতে পারবে কে? মাইএসকিউএল, এবং ম্যানেজও করতে পারবে। মানে ইন্টিজার 11 বলতে কি বোঝায়? যদি আমি এগারোটা 9 পাশাপাশি লিখি, এতগুলো রেকর্ড সে নিতে পারবে একটা টেবিলের মধ্যে, এবং সেটাকে সে ম্যানেজও করতে পারবে। বোঝা যাচ্ছে? তো কথা হচ্ছে এটা লাখ না, 999 crore, 99 লাখ, মানে তার চেয়েও বেশি, তাই না? তার চেয়েও বেশি মনে হচ্ছে। ঠিকই তো আছে। হ্যাঁ, 9,999 কোটি। তো বোঝা যাচ্ছে যে এতগুলো রেকর্ড সে নিতে পারবে। এখন একটা টেবিলে এতগুলো রেকর্ড যদি বলি, এটা হওয়ার চান্স খুব কমই থাকে। বাট এরকম যদি হয় যে লাইক 100 crore একটা রেকর্ড আছে এক টেবিলে, এবং আরেকটা টেবিলে এরকম লাইক 50 crore রেকর্ড আছে। দুইটা টেবিল থেকে ডাটা তুলে নিয়ে আসতে হবে, দুইটা টেবিলের থেকে ডাটা নিয়ে আসতে হবে, দুটি স্পেসিফিক ফিল্ড। তখন জয়েন্ট কোয়েরি চালানো হয়, কার্টেসিয়ান প্রোডাক্ট বলা হয়। একটা টেবিলকে স্থির রেখে আরেকটা টেবিলের প্রত্যেকটা ফিল্ড দিয়ে মাল্টিপ্লাই করা, তাহলে কি হবে? ক্রস করে যাবে না? বোঝা যাচ্ছে? বড় টেবিল যখন কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয় তখন ডাটা রেসপন্স টাইমটা আস্তে আস্তে করে স্লো হয়ে আসে। এই লেভেলটা যদি এক্সিড করে যায় তখন কি তার রেসপন্স টাইমটা আস্তে আস্তে কমতে থাকে। বাট এর আন্ডারে যদি থাকে তাহলে রেসপন্স টাইম, তার যে নর্মাল রেসপন্স টাইম, সেটাই কিন্তু সে রেখে দেয়।
তো অনেক ডাটা সে হ্যান্ডেল করতে পারে, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি। অন্যদের তুলনায় অনেক দ্রুত ডাটা দিতে পারে। নেয়ার কাজটা মোটামুটি সিমিলারই করে সবাই। তো যখন আমি বলছিলাম যে এখান থেকে ডাটা আসবে, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইম চলে যায় এখানে। ম্যাক্সিমাম টাইম চলে যায় এখানে যদি আমাদের কমান্ড গুলো ঠিকঠাক মতো লেখা না হয়। কমান্ড ঠিকঠাক মতো লেখা বলতে বোঝাচ্ছি এসকিউএল কমান্ড। এটা জটিল করে লিখতে হয় কখন, যখন ডাটাগুলো এলোমেলো। ডেটাবেস সার্ভারের মধ্যে যদি ডাটাগুলো আপনি এলোমেলো করে রাখেন, এলোমেলো জিনিস তুলে আনার জন্য কি একটু কষ্ট বেশি করতে হয়, জটিল করে কমান্ড লিখতে হয়। জটিল কমান্ডগুলো এক্সিকিউট করতে কি সময়ও বেশি লাগে। আর যদি ডাটাগুলো গোছানো থাকে, কমান্ড লিখতে কি সহজেই সেই ডাটাগুলোকে খুঁজে পাওয়া যায়, সহজ কমান্ড খুব দ্রুত এক্সিকিউট হয়। এই জন্য নর্মালাইজেশনের যে বিষয়টা, অর্গানাইজ করে এবং রিডান্ডেন্ট ছাড়া ডাটা রাখার যে কনসেপ্টটা, সেটা অ্যাপ্লাই করা হয় এখানে। তো সবচেয়ে বেশি সময় যাচ্ছে কি ডেটাবেস টু সার্ভার। যে সার্ভার ডাটা অর্গানাইজ করার পর থ্রো করে কোথায়, ব্রাউজারে। নিজেও কিছুটা সময় নেয় এবং নির্দিষ্ট কিছু পেজ ছাড়া সবগুলো পেজে যেন উইদিন 2 সেকেন্ড ব্রাউজারে চলে আসে, সেটা এনশিওর করতে হয়। নির্দিষ্ট কিছু পেজ, লাইক যেখানে জটিল কিছু এক্সিকিউশন আছে, এটা হয়তো কোনো একজন স্পেসিফিক ইউজার বা সাইটের ওনারই দেখছে, সে হয়তো ওয়েট করবে, বাট যারা ভিজিটর তাদের জন্য যেন এই প্রবলেমগুলো না হয়, কোনো সাইটে যেন না থাকে, সেটাও খেয়াল রাখতে হয়। আদার্স যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, পিএসপি, জাভা এবং সি শার্প, এর তুলনায় পিএসপি অত্যন্ত লাইটওয়েট এবং ভেরি ফাস্ট। এই কারণে ওয়েবে পিএসপি কে বেশি ইউজ করা হচ্ছে। আচ্ছা, around 90 to 93% ওয়েব সাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই সার্ভার ল্যাঙ্গুয়েজ হিসেবে পিএসপি কে ইউজ করা হয়। আর জাভা এবং সি শার্প মূলত অ্যাপ্লিকেশন তৈরি করার কাজে বেশি ইউজ করা হয়। ওয়েবসাইটের কনসেপ্ট এটা দিয়ে খুবই কম। অ্যাপ্লিকেশন লাইক কোনো ব্যাংকিং সফটওয়্যার যেটা ওয়েব বেস, আই ব্যাংকিং বলে না, ইন্টারনেট ব্যাংকিং যেটা আমরা করে থাকি, ওটা জাভা দিয়ে করা থাকে। দেখবেন যেন ইউআরএল এর মধ্যে সাবলেট চলে আসে, ইউআরএল গুলো এনক্রিপ্টেড করা থাকে। ব্রাউজারের মেমরি তারা ইউজ করে না, রাইট, সিকিউরিটির জন্য জাভা সাবলেট ইউজ করা হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সি শার্প দিয়েও বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি হয় ওয়েব বেস, যেটা কর্পোরেট হাউসগুলোর জন্য। জাভা দিয়েও ওয়েব বেস অ্যাপ্লিকেশন, জাভা বিন বা সাবলেট ইউজ করা হয় ওয়েব বেস অ্যাপ্লিকেশন। লাইক এখন বড় বড় কর্পোরেট গুলো, অনেকগুলো যাদের ব্রাঞ্চ আছে, যারা হয়তো ডেস্কটপ দিয়ে মেনটেন করতো আগে, এখন সবাইকে একটা স্পেসিফিক সার্ভারের আন্ডারে আনার জন্য তারা একটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বানিয়েছে। তাদের সিকিউরিটি দরকার অনেক। বড় বড় কর্পোরেট যেগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, প্রত্যেকেই হয়তো ইউজ করছে জাভা অথবা সি শার্প। ওখানে সিকিউরিটি লেয়ারটা আরো ভালো ইমপ্লিমেন্ট করা সম্ভব। এটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই বিল্ট ইন আছে, এক্সট্রা পেমেন্ট দিতে হয় না বা এক্সট্রা কারো উপরে ডিপেন্ড করতে আমাকে হয় না। যদিও যারা থার্ড পার্টি আছে ওয়েবের সিকিউরিটি দেওয়ার জন্য, লাইক পিএসপি যেগুলো থার্ড পার্টি ইউজ করে, লাইক ভেরিসাইন, জিওট্রাস্ট, HTTPS এর মাধ্যমে, গুগল ইউজ করে থাকে, ফেসবুক ইউজ করে, পেপ্যাল ইউজ করে, এদের পিএসপি দিয়ে তৈরি করা। HTTPS দেখেন না, ইউআরএল এর পর সিকিউর সকেট লেয়ার ইউজ করে থাকে। এগুলো কিন্তু জাভা বা সি শার্পের ক্ষেত্রে ইউজ করার প্রয়োজনই পড়ে না, কারণ অনেকেই আছে না যে অন্য কাউকে বিশ্বাস করে না, আছে তো নিজেদের অনেক বিষয়ে অনেক হিউজ ট্রানজাকশন হবে, তো যদিও তারা বলছে যে আমি এর লাইবিলিটিস নিচ্ছি, আপনার যা ক্ষতি হবে তার কয়েক গুণ আমি দিতে রাজি আছি, বাট তারপরেও কি তারা কি রাজি হবে যে তাদের সিকিউরিটিটা অন্যের আন্ডারে দিয়ে দিতে? যদি বসুন্ধরায় বলা হতো যে বসুন্ধরার সিকিউরিটি টিম বাদ দিয়ে এই যে বাইরে যে সিকিউরিটি গুলো পাওয়া যায় এদের বসানো হবে, তাহলে কি রাজি হবে? নিজস্ব সিকিউরিটি টিম আছে না, তাই তো ওরা যেহেতু অনেক বড়, তারা নিজেরাই কিন্তু বিল্ড আপ করে ফেলেছে সিকিউরিটি ইনস্টল করছে। এখন তারা যেহেতু কর্পোরেট হাউস, নিজেরাই অ্যাপ্লিকেশন গুলো ইউজ করছে,
রেসপন্স টাইম সেটা স্লো হলেও কিন্তু ততটা বেশি দিয়ে আসবে না, তারা ওইটা ইউজ করতে কি বাধ্য। বাট যদি ওয়েবসাইট হয় আমি কি বাধ্য? আমি তো বাধ্য না, তাই না? যদি ওয়েবসাইট হয় তাহলে আমি কিন্তু, বা ইউনিভার্সাল ওয়েব অ্যাপ্লিকেশন হয়, আমি কিন্তু বাধ্য না তার অ্যাপ্লিকেশন ইউজ করতে, আমার কোনো কিছু যে আসবে না। আর যখন আমি আই ব্যাংকিং করবো, আমি আমার প্রয়োজনে, যে লাইক আমার ব্যাংকে যেতে 1 ঘন্টা সময় লাগবে, আমি আমার এখানে বসে যদি 5 মিনিট সময় বেশিও লাগে, আমার কি 50 মিনিট সময় বেঁচে যাবে, রাইট? সে কারণে হয়তো ওই অ্যাপ্লিকেশন গুলো চলবে, তো যেগুলো জাভা এবং সি শার্প দিয়ে ইউজ করা হয়ে থাকে। বাট এরা কিন্তু প্রত্যেকেই ডেস্কটপ বেসড অ্যাপ্লিকেশনের জন্য এখনো বলতে পারেন যে একেবারে পুরো বিষয়টাকেই নিজেদের কন্ট্রোলে রেখেছে। বেস্ট ল্যাঙ্গুয়েজ জাভা, ওকে? সবচেয়ে কমপ্লিট ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় তাহলে আপনি জাভাকে বলতে পারেন। আচ্ছা, জাভা যদি ওয়েবে রান করে এর জন্য টমক্যাটের প্রয়োজন পড়ে, আর সি শার্প আর এস সার্ভার ইউজ করে থাকে। আচ্ছা, তার মানে জাভা লিনাক্স বেস সার্ভারেও রান করতে পারে, উইন্ডোজ সার্ভারেও রান করতে পারে। এখন মাইস্কুয়েল নিয়ে কথা বলছিলাম, যে সবাই যখন ওয়েবের জন্য কাজ করে মাইস্কুয়েলই ইউজ করে। জাভা যখন ডেস্কটপের জন্য কাজ করে ওরাকল। বলতে পারেন যখন ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি হয় তখন ওরাকল ডেটাবেস ইউজ হয় এবং তার ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয় কি জাভা। ওরাকলের একটা প্রোডাক্ট কি জাভা, ওকে? আপনি এটা বলতে পারবেন না জাভার প্রোডাক্ট ওরাকল, আমি বলতে পারি আমি .NET এর প্রোডাক্ট কি MySQL, MS SQL, MySQL বলুন, MS SQL, তারপরে আছে কি SQL সার্ভার, রাইট? .NET এর প্ল্যাটফর্ম প্রোডাক্ট সবাই ইউজ করছে কি MySQL। অ্যারাউন্ড 99.99% ওয়েবে ডেটাবেস হিসেবে MySQL কে ইউজ করা হয়ে থাকে। Postgres সিমিলার লাইক MySQL এর মতোই, বাট এর ইউজ খুবই কম, হয়তো হাজারে একটা বা দুইটা সাইট বা অ্যাপ্লিকেশন Postgres ডেটাবেস সার্ভার ইউজ করে থাকে। এখন ওরাকল এবং MS SQL, এই যে বড় বড় কর্পোরেট বললাম না যে যারা MySQL ইউজ করছে লাইক জাভা এবং সি শার্প, এরা MySQL ইউজ করছে, যে বিহাইন্ডে ওরাকলও থাকতে পারে। শুধু যখন ডাটা আসছে আমার কাছে, ডাটা স্টোর করতে হবে, দুইটা কমান্ড খুব দ্রুত এক্সিকিউট হয় ডাটা স্টোরের জন্য। আমি একটা ডাটা MySQL এর কাছে পাঠাচ্ছি, আর একটা সেট অফ ডাটা ওরাকলের কাছে পাঠাচ্ছি। আর যখন ডাটা আমি নিচ্ছি সেটাই তো জরুরি, তাই না? ডাটা যে দ্রুত রেসপন্স করবে তার কাছ থেকে নিব, কোথা থেকে? দুজনের কাছে সেম ডাটা আছে। এখন আমার যদি MySQL এ কোনো প্রবলেম হয়, ওরাকলে তো আমার কাছে ডাটা আছে না, পুরো স্টোর সিস্টেম আছে। আচ্ছা, ওরাকলের জায়গায় সেটা MS SQL ও হতে পারে। তো এই অ্যাপ্লিকেশন গুলো মূলত দুইটা সার্ভারে ডাটা রাখে, ওকে? কখনো কখনো সিস্টেম করা হয় ডেটাবেস টু ডেটাবেস, যেটা করা হয় পুরোটা একটা ডেটাবেস সার্ভার থেকে আরেকটা ডেটাবেস সার্ভারে কপি হয়ে চলে আসে। কখনো কখনো সিস্টেম থেকেই, ল্যাঙ্গুয়েজ থেকে দুটো জায়গাতে রাখা হয়। বোঝা যাচ্ছে সব কিছু? কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন। কোশ্চেন আছে সার্ভার নিয়ে? আগের দিনই বলেছি HTML CSS আর JSS সার্ভারকে ব্রাউজার, তো এটা নিয়ে আমি আলোচনাই করি নাই। ওয়েব সার্ভার নিয়ে কিছুটা কথা বললাম, যেখানে PHP রান করছে আমাদের অ্যাপাচিতে এবং IIS এর মধ্যে PHP রান করবে, তাই না? আর ডেটাবেস হিসেবে আমরা ইউজ করব কি MySQL, যদিও PHP, Oracle, Postgres, MS SQL এর সাথে ইউজ করতে পারে। এরা প্রত্যেকে আলাদা আলাদা ডেটাবেস এবং প্রত্যেকেই আলাদা আলাদা ডেটাবেস সার্ভার।
তাহলে আমরা যদি আমাদের PHP ল্যাঙ্গুয়েজটা রান করাতে চাই আমার মেশিনে RIS থাকতে হবে অথবা অ্যাপাচি, তাই না? আর MySQL ডেটাবেস সম্পর্কে জানতে চাইলে আমাদের মেশিনে MySQL ডেটাবেস সার্ভারও হবে। তো যদিও RIS এবং অ্যাপাচিতে PHP রান করে, আমরা ইউজ করব কি অ্যাপাচি সার্ভার, কারণ অ্যাপাচি থার্ড পার্টি সার্ভার, এটা যে কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে ইনস্টল করা যায়। লিনাক্স বেসড হোস্টিং সার্ভারগুলোতে অ্যাপাচি থাকে, তাহলে এনভায়রনমেন্টটা কি সেম হবে যখন আমরা ডেভেলপ করব এবং যখন আমরা এটাকে ডিপ্লয় করব, রাইট? আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাপাচি সার্ভারের যে এনভায়রনমেন্টটা সেটা কেস সেনসিটিভ, এটা লিনাক্সের এনভায়রনমেন্ট। আর RIS এটা উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ কি কেস ইনসেনসিটিভ, তাই না? সেম, কিন্তু ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আলাদা করে বুঝতে পারে না। এটা অনেক বড় ধরনের প্রবলেম ক্রিয়েট করে, এই কারণে আমরা ইউজ করব কি অ্যাপাচি সার্ভার। আমাদের দেশের পার্সপেক্টিভে যদি বলি, আমরা লাইসেন্স করা উইন্ডোজ ইউজ করি না, করি না। সো আমরা ইচ্ছে করলেও প্রতিনিয়ত আমাদের উইন্ডোজকে আপডেট করতে পারবো না, আর উইন্ডোজ যদি আপডেট না হয় আমার RIS ও আপডেট হবে না, তাই না? আমরা উইন্ডোজ 8 এক বছর হয়ে গেল প্রায়, কারণ এক বছর আগে PHP যে ভার্সন ছিল এর মধ্যে কি কোনো আপডেট হয় নাই? হয়েছে তো, তার মানে আপডেটেড PHP কিন্তু পাচ্ছি না যদি আমাদের RIS আপডেট না হয়। এবং অ্যাপাচি আমরা যে কোনো সময় ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারি, রাইট? আচ্ছা, তাহলে অ্যাপাচি সার্ভারটা লিনাক্স, ম্যাক, উইন্ডোজ যে কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে ইনস্টল করে কাজ করা যায়, প্রত্যেকের জন্যই আলাদা আলাদা ভার্সন আছে। কোশ্চেন আছে সার্ভার নিয়ে? যে কোনো ধরনের কোশ্চেন নেই? PHP নিজেই সিকিউর, বাট যদি আপনি একেবারে সিকিউর থাকতে চান, একেবারেই সিকিউর, এর জন্য থার্ড পার্টি বলতে পারেন ওই সিকিউরিটি গার্ড আপনাকে বসাতে হবে। আপনি যেহেতু নিজেকে সিকিউরিটি দিতে পারছেন না, মনে করছেন যে না আমার আরো কিছু সিকিউরিটির দরকার আছে, তখন সিকিউরিটি গার্ড বসাতে হবে। ল্যাঙ্গুয়েজ ছাড়াও বাইরের দিক থেকে যারা সিকিউরিটি দেবে আপনার অ্যাপ্লিকেশনকে, মানে সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার আছে বেশ কিছু, ভেরিসাইন, জিও ট্রাস্ট, ঠিক আছে, এরা অন্যতম আর কি, যারা আপনার ওয়েব বেসড যে অ্যাপ্লিকেশনটাকে এটাকে তার সিকিউরিটি নেওয়ার অর্থ হচ্ছে আপনি তাদের কাছে কি করছেন, ইন্স্যুরেন্স করছেন। ইন্স্যুরেন্সের মতো করে কিন্তু লাইসেন্সিংটা, যে আমার যদি কোনো ক্ষতি হয় আপনি তার ক্যামেরাটা দিন, ঠিক আছে? যে ওয়েবে যে ব্যাংকটা আছে এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ব্যাংক যেটাকে বলা হয় পেপ্যাল, এটাকে গেটওয়ে বলা হয়, নর্মালি গেটওয়ে নামেই পরিচিত, কিন্তু এরাও কিন্তু ওই জিও ট্রাস্টের যে লাইসেন্স সেটা ইউজ করে, HTTPS ইউজ করে, গুগল ইউজ করছে, ফেসবুক লাইসেন্স করে দেয়। আরও যদি আপনি সিকিউরিটি দিতে চান, তার সাথে হ্যাকার সেফ একটা অর্গানাইজেশন আছে, হ্যাকিং সেফ করবে এবং তারাও অনেক বেশি, আপনি যে পরিমাণ মর্টগেজ রাখবেন তার 10 গুণ তারা আপনাকে ব্যাক করতে রাজি, যদি কোনো প্রকারের কোনো প্রবলেম হয় আপনার সাইট, তার মাধ্যমে আপনি আপনার সাইট সেফ রাখতে পারেন। আচ্ছা, অবশ্যই হ্যাকার সেফের জন্য আপনাকে ডেডিকেটেড সার্ভারে যেতে হবে, ডেডিকেটেড সার্ভারটাই তারা নিজেরাই সিকিউর করে রাখে। তাহলে আমরা কিছুক্ষণ PHP সম্পর্কে, অ্যাপাচি সম্পর্কে এবং MySQL সম্পর্কে পড়াশোনা করব, 5 থেকে 10 মিনিট। ওকে, উইকিতে গিয়ে 5-10 মিনিট এই তিনটা বিষয় সম্পর্কে একটু পড়েন,
এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো একটা ওয়ার্ড ফাইলে লিখে ফেলেন। এ ধরনের কোনো সাইন দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, জ্যাম কন্ট্রোল প্যানেল, হ্যাঁ দেখা যাচ্ছে না? আছে না সবার কাছে? প্রত্যেকের মেশিনে থাকার কথা। যদি ডেস্কটপে না থাকে কোথায় পাওয়া যাবে সেটাও আমি বলবো। জ্যাম কন্ট্রোল প্যানেল। জ্যাম্প এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ইনস্টল করলে মেশিনে ভার্সন ওয়াইজ, জ্যাম্পের ভার্সন ওয়াইজ 4টা বা 5টা ওয়েব সার্ভার, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যে সার্ভারগুলো সেটা ইনস্টল হয়ে যায়। লেটেস্ট ভার্সনগুলোতে 2টা ওয়েব সার্ভার থাকে জ্যাম্প ইনস্টল করলে, অ্যাপাচি এবং টমক্যাট। কিছুটা পুরনো যে ভার্সন আছে লাইক জ্যাম্প 1.7.1 সেটা ইনস্টল করলে শুধু অ্যাপাচি পাওয়া যায়। সাথে একটা ডেটাবেস সার্ভার থাকে MySQL, ডাটা ট্রান্সফারের জন্য একটা সার্ভার থাকে ফাইলজিলা, ডাটা ট্রান্সফার প্রোটোকল সার্ভার, আর একটা ইমেল সার্ভার থাকে মার্কারি। ওকে, জ্যাম্পের ভার্সন আমি দিয়ে দিব আজকে। আপনারা যে মেশিনগুলোতে বসে আছেন সেখানেও পেতে পারেন। তো ইমেল সার্ভার আছে, মার্কারি আছে, জ্যাম্পের মধ্যে মার্কারি আছে। তো আমরা দেখব এই একটা EXE, ছোট্ট একটা EXE। লেটেস্ট ভার্সনগুলোর সাইজ কিছুটা বড়, 80 বা 100 মেগাবাইট মতো। আর পুরনো 1.7.1 যেটা সবচেয়ে বেশি যেটা ইউজ হয় 1.7.1 সেটা মাত্র 34 মেগাবাইট, যার মধ্যে 4টা সার্ভার আছে, অ্যাপাচি আছে, MySQL আছে, ফাইলজিলা এবং মার্কারি আছে। তার মানে একটা EXE ফাইল রান করালেই আমাদের মেশিনে 4টা সার্ভার ইনস্টল হয়ে যাবে। ইনস্টলেশন ভেরি ইজি। আমরা যেরকম একটা গেম ইনস্টল করি না, ফ্ল্যাশ গেম, ক্লিক করলে কয়েকটা স্টেপ ফলো করলে ইনস্টল হয়ে যায়, ঠিক সেম। আর যখন পাথ চাইবে ইনস্টলেশনের, এটা বেটার হচ্ছে যে ড্রাইভটাতে অপারেটিং সিস্টেম আছে সেই ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভে ইনস্টল করা। রাইট, যদি আপনার অপারেটিং সিস্টেম ক্র্যাশ হয়ে যায়, সিতে আপনি করেছেন, তাহলে আপনার কিন্তু সব কাজই চলে যেতে পারে, তাই না? তো যদি পেছনের দিকে কোনো সার্ভারে থাকে, কোড, ডেটাবেস সবই কিন্তু বেঁচে যাবে। ওকে, তো DEF এই ড্রাইভগুলোতে আপনারা ইনস্টল করতে পারেন। তো আমি একটু দেখাই সার্ভার সফটওয়্যারটা। জ্যাম্প 1.7.1 এটা একটা ইনস্টলার, এবং 1.7.3 এটা আরেকটা ইনস্টলার। একেবারে লেটেস্ট যেটা 1.8.1, ওকে, ওটা একেবারে লেটেস্ট, যেটা ইনস্টল করে কাজ করা যেতে পারে। ওয়াম্প নামে একটা সার্ভার আছে, এখানে ইনস্টল করলেও আপনি অ্যাপাচি এবং MySQL পাবেন, ফাইলজিলাটাও পাওয়া যায়, টমক্যাট, মার্কারিটা শুধু এখানে থাকে না। তো আমরা যখন জ্যাম্প ইনস্টল করব, এই যে জ্যাম্প ফর লিনাক্স, যাদের লিনাক্স আছে এটা তারা ইনস্টল করতে পারে, যদি কারো লিনাক্স সার্ভার, লিনাক্স মেশিন থাকে, এখান থেকে নিয়ে নিতে পারে। আচ্ছা, তো জাস্ট ডাবল ক্লিক করে পাথটা দেখিয়ে দিতে হবে, দেন ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে যে ফোল্ডারে আছে। ইনস্টলেশনের জন্য যদি জ্যাম্প ইনস্টলেশন ভিডিও বলেন, ইউটিউবে অনেক ভিডিও পাবেন, বাট আমার মনে হয় না যে ভিডিও দেখার দরকার আছে। আমি বারবার বলছি যে জাস্ট শুধু পাথটা দেখিয়ে নেক্সট বাটনগুলো প্রেস করলে ইনস্টল হয়ে যাবে। বাসার মেশিনগুলোতে যদি আদার্স কোনো সার্ভার না থাকে যারা পোর্ট 80 দখল করে, সেক্ষেত্রে অ্যাপাচি অটোমেটিকলি রান করবে, কোনো প্রবলেম হবে না। তো আমার মেশিনে 1.7.3টা ইনস্টল করা আছে, যেখানে টমক্যাটও আছে। আমি বলছিলাম যে 1.7.1 পর্যন্ত, 7.3 পর্যন্ত লিগেসি আছে,
যেটা PHP পুরনো ভার্সনও সাপোর্ট করে এবং লেটেস্ট ভার্সনও সাপোর্ট করে। বাট এরপর থেকে যে ভার্সনগুলো আছে 1.7.4 বা 1.7.7 বা 1.8.0, 1.8.1 এগুলোতে কিন্তু কোনো লেগেসি নেই। তার মানে 8.1-এ যখন আপনি যাবেন একেবারে লেটেস্ট PHP-তে, সেখানে পুরনো যে PHP ফাংশনালিটিগুলো তার কিন্তু সাপোর্ট নাও পেতে পারেন। হোস্টিং সার্ভারগুলোতে কম্পিটেবল ভার্সনগুলো দেওয়া থাকে, যে 1.7.3 ভার্সনটাই ইনস্টল করা আছে হোস্টিং সার্ভারগুলোতে। সো আমি এটাতেই কমফোর্টেবল এবং এই সার্ভার ভার্সনটা ইউজ করব। যদি কারো মেশিনে 1.8.1 থেকে থাকে কোনো প্রবলেম নেই, ওকে, সেটাতেও আপনি কাজ করতে পারেন। বাসার মেশিনগুলোতে 1.8.1 ইনস্টল করে নিতে পারেন, একেবারে লেটেস্ট PHP পাবেন সেখানে। PHP 5.4 আছে স্টেবল যেটা, আর PHP 6 নিয়ে কাজ চলছে এখন। আচ্ছা, এখন সবাই কন্ট্রোল প্যানেলটা একটু খুলেন এবং আমাদের অ্যাপাচিটা অ্যাটলিস্ট রানিং আছে কিনা সেটা একটু চেক করেন সবাই। যদি ডেস্কটপে না থাকে, আপনারা যাবেন যে ড্রাইভে ইনস্টল আছে, একটু খুঁজে নিতে হবে যে কোন ড্রাইভটাতে ইনস্টল আছে। আমার মেশিনে ই ড্রাইভটাতে ইনস্টল আছে। এই যে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেল, এটা আমি যদি ডাবল ক্লিক করি আমার এই উইন্ডোটা চলে আসবে। ওকে, জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটার উপরে ক্লিক করলে আমার এই ডায়ালগটা চলে আসবে। জ্যাম্প কন্ট্রোল যদি ডেস্কটপে না থাকে, আর যদি ডেস্কটপে থাকে গুড, না থাকে এটা রাইট ক্লিক করে শর্টকাট করে ডেস্কটপে নিয়ে নেন। দেখি একটু চেক করে সবার মেশিনে আছে কিনা। রানিং আছে সবার মেশিনে। 1.8.1 শুধু হোয়াইট পেজ দেখায়, কোনো এররও দেখায় না। তাহলে ওটা আনইনস্টল করে আবার নতুন করে এরকম হওয়ার কথা না। আচ্ছা, আমি যে আলোচনাটা করছি এক্ষেত্রে হয়তো কিছুটা লাভবান হতে পারে। আচ্ছা, এই যে টিক মার্কস গুলো দেখছেন, এগুলো বাসা মেশিনে যখন ইনস্টল করবেন এটাকে বলা হয় সার্ভিস ইনস্টলেশন। ইনস্টলেশন পিরিয়ডে একটা জায়গায় আসবে, তিনটা বক্স দেখা যায়, অ্যাপাচি, মাইস্কুয়েল আর ফাইলজিলা। টিক মার্কস করে দেওয়া যায়। টিক মার্কস যদি না করেন তাহলে এই টিক মার্কসগুলো কিন্তু ইনস্টলেশনের পর আসবে না। ইনস্টলেশনের যখন আপনি করবেন এই টিকগুলো না দেয়াই ভালো। আমি একটু গাইডলাইন দিচ্ছি যেখানে থেকে হয়তো আপনি পাবেন। আমি তালা ট্রেনিং এ এসেছি, এরপর রিসোর্স থেকে PHP প্রোগ্রামিং টিউটোরিয়াল। JAMP installation and PHP installation.
কোথা থেকে ইনস্টল ডাউনলোড করবেন সেটাও বলা আছে। আমি যেটা বলছিলাম, এই একটি স্টেপ আসবে, সেই স্টেপের এই যে তিনটা বক্স আছে, এটা যদি আপনি ইনস্টল অ্যাপাচি সার্ভিস, ইনস্টল মাইস্কুয়েল সার্ভিস দেন, সেক্ষেত্রে যেটা হবে যে আমার মেশিন বুট করার সঙ্গে সঙ্গেই আমার অ্যাপাচি এবং মাইস্কুয়েল রান হয়ে যাবে। যেটা কখনো কখনো প্রবলেম ক্রিয়েট করে, যে আমার মেশিনে স্কাইপি আছে অথবা মেসেঞ্জার আছে, সেক্ষেত্রে কি করে, তাদের সঙ্গে কনফ্লিক্ট করে সার্ভার ক্র্যাশ করার চান্স থাকে, আবার অনেক সময় এরর রিটার্ন করে, ওকে স্টপ হয়ে যায়। আবার যদি আমার মেশিনে আইএস ইনস্টল থাকে, সেও কিন্তু আমার অ্যাপাচির পোর্ট ব্লক করে দিতে পারে। ওকে, সেক্ষেত্রে যেটা করতে হয় যে সার্ভিসগুলো ইনস্টল না করে নেওয়াই ভালো। ওকে, এটা টিক মার্কস আমরা দিবই না। ওকে, দেন ইনস্টলেশন, লাইক আমাদের এখানে কিন্তু সার্ভারগুলো আছে, ইনস্টল হয়েছে। ইনস্টল হওয়ার পর যখন আমরা ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট, তখন এই ধরনের একটা উইন্ডো আসবে, রাইট? সেটা আমরা চেক করব। তো এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে যে আপনাদের কি করতে হবে একটা জ্যাম্প ইনস্টল করার জন্য। তো যখন আমার অ্যাপাচি রানিং, আমি এখানে টিক দিয়ে রেখেছি কারণ আমার মেশিনে কনফ্লিক্ট করার মতো কোনো কিছু নেই, আমি জানি, রাইট? এই জন্য আমি এটা দিয়ে রেখেছি। বাট সার্ভিস ইনস্টল করা না থাকলে প্রতিবার কাজ করার আগে ম্যানুয়ালি এসে স্টার্ট করে নিতে হবে অ্যাপাচি এবং মাইস্কুয়েলকে। এই ডায়লগটা খুলে স্টার্ট বাটন প্রেস করবেন, কারণ আমি যখন স্টপ করব অটোমেটিক এখানে স্টার্ট বাটন আসবে। দেখেন স্টার্ট বাটন আসছে না? আমি স্টার্ট বাটন দিয়ে আমার এটা রান করে নিব। আচ্ছা, নট রেসপন্ডিং। সো বারবার কিন্তু ক্লিক করা যাবে না। এই যে মাঝে যদি যখন রেসপন্স করছিল না আমার কন্ট্রোল প্যানেলটা, আমি হিট করলে কিন্তু দেখা যাচ্ছে যে মেশিন রিস্টার্ট করার আগ পর্যন্ত আর অ্যাপাচি রান করতো না। তো ক্লিক একটা করে কিছুক্ষণ ওয়েট থাকতে হবে, কারণ এটা একদম প্রসেসরের পোর্ট দখল করে। যখন অ্যাপাচি রান করে, অ্যাপাচি প্রসেসরের ডিফল্ট যে 80 পোর্ট আছে সেই 80 পোর্টকে দখল করে, এবং 80 পোর্ট দখল করার মতো অনেকগুলো সফটওয়্যার আছে, এর মধ্যে স্কাইপি একটা। যদি আপনারা তো বাই ডিফল্ট কি করে রাখেন, স্কাইপি ইনস্টল দিলে অটোমেটিকই তো বুট করার সাথে সাথে স্কাইপি রান হয়ে যায়, ওটাকে সার্ভিসটা অফ করে রাখবেন স্কাইপির। আরও কিছু অ্যাপ্লিকেশন লাইক আইএস যদি আমাদের মেশিনে থাকে, আইএস তো উইন্ডোজের কম্পোনেন্ট, অটোমেটিক পোর্ট 80 নিয়ে নেয়। তো আইএসটা আনইনস্টল করে রাখাই ভালো যদি আপনি অ্যাপাচি ইউজ করতে চান। আর যদি আপনি আইএসও রাখতে চান, অ্যাপাচিও রাখতে চান, সেক্ষেত্রে এই এক্সপ্লোর করবেন। এক্সপ্লোরে ক্লিক করলে আমার এখানে জ্যাম্পটা কোথায় ইনস্টল আছে সেটা দেখা যাবে। ই ড্রাইভে জ্যাম্প নামে একটা ফোল্ডার এখানে আমি ইনস্টল করে রেখেছি। তো আমি যাব কোথায়, অ্যাপাচিতে, দেন এরপর কনফ নামে একটা ফোল্ডার এবং একটা ফাইল আছে httpd.conf, তার মানে অ্যাপাচি কনফিগারেশন ফাইল। আমি অ্যাপাচি কনফিগারেশন ফাইলটার মধ্যে গিয়ে একটা নির্দিষ্ট লোকেশনে যেখানে লিসেন কথাটা আছে, লিসেন, এই লিসেনটার মাধ্যমে আমি আমার অ্যাপাচি পোর্ট চেঞ্জ করে দিতে পারি। বাই ডিফল্ট রান করে সে পোর্ট 80-তে। যদি কোনো কারণে অন্য কোনো সার্ভিস পোর্ট 80 দখল করে থাকে, সেক্ষেত্রে আমি আমার অ্যাপাচির পোর্টটা চেঞ্জ করে নিতে পারি। তো অ্যাপাচির পোর্ট, হ্যাঁ, আপনার অ্যাপাচি আর রান করবে না, রান করে অফ হয়ে যাবে। যখন ক্লিক করবেন রান হচ্ছে, রান হয়ে সঙ্গে সঙ্গে আবার অফ হয়ে যাবে। সে যে ওই প্রসেসরের পোর্ট দখল করতে পারা, ওই কাজটা সে করতে পারছে না, এর আগেই যে কেউ একজন সেটা দখল করে নিয়েছে। আমি ধরতেও পারছি না যে কে দখল করেছে, অথবা ধরতে পারলেও তার সার্ভিস আমি অফ করতে চাচ্ছি না, সেও একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, বোঝা যাচ্ছে? তো আমি আমার অ্যাপাচির পোর্টটা চেঞ্জ করে নিতে পারি। সো 8080, 431, 6060 এই পোর্টগুলো আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, এই তো আমার 80 আছে, তো আমি এখানে বলছি 80। ফাইলটা সেভ করে অ্যাপাচিটা যদি আবার স্টপ করে রান করেন, তখন অ্যাপাচি রান করবে 8080। আমার তো কোনো প্রবলেম নেই, তাই না? এই জন্য আমি 80তেই রান করাচ্ছি। তো 80তে রান করালে একটা বেনিফিট আছে, আর যদি কোনো পোর্ট চেঞ্জ করি সেক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো।
এটাতে একটু প্রবলেম, আদারওয়াইজ কোনো সার্ভারের ক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। বাসায় গিয়ে যখন ইনস্টল দেবেন অ্যাপাচিটা, হয়তো দেখা যাচ্ছে যে স্টার্ট বাটন প্রেস করেছেন, রান হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা পোর্ট চেঞ্জ করতে পারেন। কারণ পোর্ট চেঞ্জ করার আগে আমরা একটু দেখি যে কিভাবে এনভায়রনমেন্টটা কিভাবে আসে। যখন আমার অ্যাপাচি রান করছে পোর্ট 80-তে, ব্রাউজারে এসে লিখতে হবে লোকাল হোস্ট। ঠিক আছে, যদি আমার অ্যাপাচি রান করে পোর্ট 80-তে, ব্রাউজারে এসে লিখতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে এন্টার প্রেস করি, আমার ইন্ডেক্স অফ আসছে, তাই না? বাট আসার কথা কি ছিল? এরকম একটা উইন্ডো আসার কথা ছিল, তাই না? এরকম একটা উইন্ডো আসার কথা ছিল, হ্যাঁ এরকম একটা উইন্ডো আসারই কথা। কারণ আমরা ওই বিষয়টা একটু চেঞ্জ করে রেখেছি। বাই ডিফল্ট জ্যাম্পের মধ্যে যে ফোল্ডারটা নাম htdocs, এটাকে বলা হয় অ্যাপাচি রুট যখন আমি জ্যাম্প ইউজ করছি। আর যদি ওয়াম্প ইউজ করি, অ্যাপাচি রুট হচ্ছে www ফোল্ডার, আমি সেটা দেখাচ্ছি না। তো htdocs ফোল্ডারটার মধ্যে আমাদের মূলত প্রজেক্টগুলো রাখতে হয়। পিএসপি যদি একটা ফাইলও আপনি এখানে রাখেন, একটা ফোল্ডার করে তার ভেতরে রাখবেন। আর আমরা HTML CSS কি যে কোনো জায়গায় রেখে রান করেছি না, পিএসপি এখানে ছাড়া, মানে এখানে না রেখে আপনি রান করাতে পারবেন না। যারা সি করেছেন, বিন ফোল্ডার ছাড়া অন্য কোথাও কি সি এর ফাইল রেখে রান করানো যায়? যায় কি? তার মানে কি ওই টিসির জন্য সার্ভারকে, মানে রুট ফোল্ডার কোনটা? বিন, টার্বো সি এর জন্য। তো পিএসপির জন্য রুট ফোল্ডার হচ্ছে, যদি জ্যাম্প ইউজ করি, জ্যাম্পের অ্যাপাচি, সেক্ষেত্রে জ্যাম্পের ভেতরকার htdocs ফোল্ডারটাই হচ্ছে আমার পিএসপি রুট। এখানেই আমার কোডগুলো এনে রাখতে হবে। যখনই আমরা ব্রাউজারে লিখছি লোকাল হোস্ট, সে আমার মেশিনের যে জায়গাতেই অ্যাপাচি ইনস্টল থাক না কেন, তার ভেতরকার htdocs ফোল্ডারকে সে এক্সিকিউট করে দেয়। এবং পিএসপির একটা ডিফল্ট নেচার আছে, সেটা হচ্ছে যে কোনো ফোল্ডারের মধ্যে সে যদি ইন্ডেক্স নামে কোনো ফাইল পায়, সেটাকে সে অটোমেটিক রান করে দেয়। প্রথমে সে চেক করে এটা পিএসপি এক্সটেনশনের কিনা, যদি পিএসপি এক্সটেনশনের না থাকে, যদি কোনো HTML এক্সটেনশনের ইন্ডেক্স ফাইল থাকে, সেটাকে সে রান করে দেয়। বোঝা যাচ্ছে? তো যে কোনো ফাইলের, যে কোনো এক্সটেনশনের ফাইল, বাট যদি নাম হয় ইন্ডেক্স, সেটাকে সে রান করে দেয় পিএসপি অথবা HTML। তো এখানে দেখেন, খেয়াল করে আমি ইন্ডেক্স 1 করে রেখেছি। এটা তো আর ইন্ডেক্স নেই, আছে কি? ডিফল্ট ফাইল নেম নেই, আমি এটাকে ইন্ডেক্সে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ইন্ডেক্সেই ছিল, আমি ইচ্ছে করে এটাকে চেঞ্জ করে রেখেছি ওই লুকটা পাওয়ার জন্য, ইন্ডেক্স অফ এর অপশনটা পাওয়ার জন্য। এটা থাকলে আমার বেনিফিট আছে যে আমার রুটে কি কি ফোল্ডার আছে, কি কি প্রজেক্ট আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। বাট যদি এই ডিফল্ট অবস্থা থাকতো, তাহলে কি আমি জানতে পারতাম যে আমার রুটে কি কি ফোল্ডার আছে বা কি কি প্রজেক্ট আছে? জানতে পারতাম না। এটা থাকলে একটা বেনিফিট আছে যে আমি যা পাচ্ছি এখান থেকে, এই সার্ভার সম্পর্কে আমার অনেক জ্ঞান লাভ করতে পারি, তাই না? এই জ্যাম্পের মধ্যে কি কি আছে, কি তার সার্ভিস, কি কি করা যায়, কোন ভার্সন এখানে আছে, পিএসপির কোন ভার্সন, জ্যাম্পের কোন ভার্সন, আমার মাইস্কুয়েল এর কোন ভার্সন, ফাইলজিলা মার্কারে কি কি অবস্থা আছে, সবই কিন্তু আমরা এই টিউটোরিয়াল থেকে দেখতে পারবো। এটা কিন্তু একটা ডকুমেন্টেশন এই জ্যাম্প অ্যাপ্লিকেশন সফটওয়্যারটার উপরে। অনেক সময় আপনাকে হয়তো এর উপরেও কিছু কোশ্চেন করে ফেলতে পারে, যদি আপনি কোনো ইন্টারভিউ ফেস করতে যান। পিএসপি আপনি কোন সার্ভার ইউজ করছেন, আপনি পিএসপি যখন প্র্যাকটিস করেন কোন সার্ভার ইউজ করেন, কোন ওয়েব সার্ভার? অ্যাপাচি কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অ্যাপাচি ইউজ করেন আপনি, ওয়াম্প বা জ্যাম্প? একটু বলেন, রাইট? বেনিফিট কি, ডিসঅ্যাডভান্টেজগুলো কি, তাই না? এগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। সো কিছুক্ষণ আপনারা হয়তো একটু দেখতে পারেন যে বিষয়গুলো কি, এখানে কি কি সার্ভার আছে, লাইক মার্কারি কি, ফাইলজিলাটা কি, তাই না? এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। আর এখান থেকে যদি আমরা ইন্ডেক্স অফ অবস্থায় যেতে চাই, কি করতে হবে? যে লাইক আমি যদি এই পিএসপির ফাইলটাই চেঞ্জ করে ফেলে, দেখেন পিএসপির সাইনটা হচ্ছে এরকম, আর HTML এর সাইন হচ্ছে যে কোনো ব্রাউজার সাইন।
পিএসপি সাইনটা একটু দেখে নেবেন, পিএসপি ফাইলের সাইন। আমি এমনভাবে রিনেম করছি যাতে আমি পরবর্তীতে চিনতে পারি এদের, রাইট? আচ্ছা, আমি যখন ইন্ডেক্স ফাইলটাকে রিনেম করেছি, এরপরেও যদি আমি লোকালহোস্ট লিখি, শুধু দেখাবে এইট ওয়ার্ডস, মানে এইচটিএমএল ফাইলটার মধ্যে অতটুকু কোডই লেখা আছে। তার মানে সে index.php না পেয়ে index.html পেয়েছে, সেটাকে সে রান করে দিয়েছে। কারণ index.html ফাইলটাকেও যদি আমি রিনেম করে রাখি, এটা ক্যাশ হয়ে যাবে। আমি আমার ইন্ডেক্স অফ পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি কি আমার htdocs এর ভেতরকার সকল ফোল্ডার এবং ফাইল। ডিফল্ট যখন জ্যাম্প ইনস্টল করবেন, এর ভেতরে কিন্তু এত ফোল্ডার এবং ফাইল থাকবে না। নর্মালি যেটা থাকে, জ্যাম্প নামে একটা ফোল্ডার, এই ফোল্ডারটা পাবেন। ফরবিডেন নামে একটা ফোল্ডার থাকে, এটা কোথায়? ফরবিডেন নামে একটা ফোল্ডার থাকে, কোথায় আছে? রিমুভ করা আছে। ফরবিডেন নামে একটা ফোল্ডার থাকে, আর দু একটা ফাইল থাকে অ্যাপাচি ইমেজ আইকন নিয়ে দু একটা ফাইল, সেটা দেখা যায়। আচ্ছা, বাকি যে ফোল্ডারগুলো দেখছেন এগুলো পরে এর ভেতরে রাখা হয়েছে, সবই পিএসপির হয়তো কোনো প্রজেক্ট অথবা কোনো এক্সাম্পল এখানে রেখে রেখে টেস্ট করা হয়েছে। এটাকে ওয়েব সার্ভার বলা হচ্ছে, সার্ভারের এনভায়রনমেন্ট বলা হচ্ছে। এর ভেতরে রেখে আমরা আমার পিএসপি রান করাবো। আচ্ছা, এরপর আমরা এটাকে স্টপ করে নিই। দেখেন, আমার যদি অ্যাপাচি স্টপ থাকে, যদি লোকালহোস্ট লিখি unable to connect, কোনো কারণে যদি আমাদের পোর্ট চেঞ্জ করতে হয়, ফাইলটা সেভ করে আগে অ্যাপাচি অফ করে নেবেন, তারপরে আবার এটাকে রিফ্রেশ দিয়ে স্টার্ট করবেন। ওকে, এবার যদি আমরা লোকালহোস্ট লিখি, স্টিল পাচ্ছে না, যদিও এটা রানিং, তাই না? আমার অ্যাপাচিটা রানিং। যেহেতু আমার পোর্ট চেঞ্জ হয়েছে, আমাকে এখন পোর্ট ধরে যেতে হবে, কোলন দিয়ে যে পোর্টটা আমি ওখানে দিয়েছি সেই পোর্টটা লিখতে হবে। ওকে, আমরা কি পোর্ট লিখেছিলাম? 8080। সো লোকালহোস্ট কোলন 8080 অলওয়েজ লিখতে হবে। এটাই শুধু ডিসঅ্যাডভান্টেজ ডিফারেন্ট পোর্টে যাওয়ার। ঠিক আছে, লোকালহোস্টের জায়গায় কোলন দিয়ে সেই পোর্টটা আমাকে লিখতে হবে। ফায়ারফক্স ছাড়া অন্য কোনো ব্রাউজারও তো যাওয়া যেতে পারে। বেটার হচ্ছে আপনার অ্যাপাচি কি চেঞ্জ করে নেওয়া। আমি আমার ডিফল্ট পোর্ট 80তেই যাচ্ছি। যদি কারো প্রবলেম হয় বাসার মেশিনগুলোতে, তাদের জন্য বলছি। আচ্ছা, আমি আমার htdocs এর মধ্যে একটা ফোল্ডার করছি এখন। প্রত্যেকের মেশিনে htdocs ফোল্ডারে একটা ফোল্ডার করেন, PSP basis batch 09।
এবং এটা আপনারা আপনাদের নেটবিনস ফোল্ডারে নেটবিনসের সঙ্গে অ্যাড করে নেন, অ্যাজ এ প্রজেক্ট এটাকে অ্যাড করে ফেলেন। আচ্ছা, এখানে তো PHP বেসিস ব্যাস 09 একটা ফোল্ডার আছে। বেসিক PHP বেসিস ব্যাস 09 আমি একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা সোর্স ফোল্ডারের মধ্যে ডে 6 আর একটা সাব ফোল্ডার করছি। এখানে এসে একটা PHP ফাইল নিব সবাই, রাইট ক্লিক করে নিউ থেকে PHP ফাইল। এর আগে আমরা কি নিতাম? HTML, তাই না? HTML এবং CSS নিয়েছি। আজকে থেকে আমরা যা নিব সেটা হচ্ছে PHP। তো আমি সিনট্যাক্স নামে ফাইলটা দিচ্ছি, আর ফাইলের এক্সটেনশন কি হচ্ছে .php। তো PHP সিনট্যাক্স অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, আমি যখনই ফিনিশ বলছি এই যে কোডগুলো এসেছে লেস দ্যান ওয়ার্ড সাইন PHP আর ওয়ার্ড সাইন গ্রেটার দ্যান, এটাকে বলা হচ্ছে PHP সিনট্যাক্স। যখনই কোনো PHP কোড লিখবো অলওয়েজ এই সিনট্যাক্সের মধ্যেই লিখবো। অবশ্যই ফাইলের এক্সটেনশন হতে হবে .php। ওকে, আমরা কথাগুলো একটু ভালো মতো শুনি। যারা একেবারে নতুন, একেবারে ফার্স্ট টাইমের জন্য, তাদের যারা আগে থেকে জানি তাদের জন্য আমরা বিষয়গুলো তো জানি। এটা হচ্ছে আমাদের PHP সিনট্যাক্স। যখনই কোনো PHP কোড লিখবো এই সিনট্যাক্সের মধ্যে লিখবো, এই এতটুকু জায়গাতে। এই সিনট্যাক্সের বাইরে, দ্যাট মিন্স এই কোড থেকে এই কোডের বাইরে কোথাও PHP সিনট্যাক্স লেখা যাবে না, PHP কোডিং লেখা যাবে না। অবশ্যই সেটা .php এক্সটেনশনের হতে হবে। ওকে, আচ্ছা, তো এবার বলি যে PHP ফাইলের মধ্যে আমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP সবই লিখতে পারি। .php ফাইলের মধ্যে HTML লিখতে পারি, HTML এর মধ্যে CSS লেখা যায়, HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট লেখা যায়। তাহলে কি PHP ফাইলের মধ্যে PHP, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট সবই লেখা যায়। বা .html ফাইলের মধ্যে আমরা HTML লিখতে পারি, CSS লিখতে পারি, জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। PHP কি লেখা যাবে? PHP লেখা যাবে না। ওকে, আমরা যখন ফ্রেমওয়ার্কে যাব তখন দেখবেন যেন সকল ভিউ ফাইল আমরা তৈরি করছি .php এক্সটেনশনে। ওখানে কোনো HTML ফাইল নেই, সবই কি PHP এক্সটেনশনের ফাইল। ওকে, আচ্ছা।
মানে আমি .php ফাইলের মধ্যে অনায়াসেই HTML লিখতে পারি এবং HTML আমি PHP সিনট্যাক্সের বাইরেও লিখতে পারি, PHP সিনট্যাক্সের ভেতরেও লিখতে পারি। এটা তো PHP সিনট্যাক্স, তাই না? কারণ আমি যদি পুরো ফাইলে HTML লিখি কোনো সমস্যা হবে না, কোনো এরর আসবে না। দেখেন এরর আসলে এখানে বলে দিত যে এরর আছে। ওকে, আচ্ছা বলছি দিস ইজ PHP ফাইল, সবই লিখেছি কি HTML দিয়ে, তাই না? সবই লিখেছি HTML দিয়ে। এই ফাইলটা কিন্তু এখান থেকে যদি আমরা রাইট ক্লিক করি ডে6 এবং রান করতে চাই, কোনো ব্রাউজার পাচ্ছি? কোনো ব্রাউজার কিন্তু পাচ্ছি না। এটা ওপেন উইথ আপনি যে কোনো এডিটরে নিতে পারেন কোড এডিট করার জন্য, বাট আমরা যখন HTML ফাইল পেলে রাইট ক্লিক করলে ব্রাউজারগুলো চলে আসে না ব্রাউজারে রান করার জন্য, এখানে কিন্তু সেই অপশনটাই নেই। আচ্ছা, এটাকে রান করাতে হবে কিভাবে? আমরা যদি এখানে রিলোড দেই, কোন ফোল্ডারটা? এই যে বেসিক PHP বেসিস ব্যাচ 9, ক্লিক করার পর day6 syntax.php, এটা আমরা পাচ্ছি, তাই না? যদিও সকল কোড HTML এর, বাট যেহেতু PHP ফাইল, এটা সার্ভারের রুলস অনুযায়ী আমাকে রান করাতে হবে। এখন আমি যদি এটা PHP কোড দিয়ে লিখি, লাইক HTML কে কমেন্ট আউট করে রাখলাম, PHP লিখছি। ওকে, PHP তে যদি লাইক দিস ইজ PHP ফাইল, এই কথাটুকু যদি আমি আউটপুটে দিতে চাই, যদি টেক্সট আকারে লিখি, এটা একটা এরর সিনট্যাক্স, unexpected identifier is, okay, identify this, expected মানে সে সিনট্যাক্স কমপ্লিট পাচ্ছে না। এটা হচ্ছে টেক্সট। PHP প্রোগ্রামিং এর ভাষায় বা সকল প্রোগ্রামিং এর ভাষায় টেক্সটগুলোকে বলা হয় স্ট্রিং, আর স্ট্রিং লেখার জন্য স্ট্রিং সাইন আছে। স্ট্রিং সাইন হচ্ছে সিঙ্গেল কোট অথবা ডাবল কোট। ওকে, PHP তে স্ট্রিং সাইন দুইটা, সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন। আমি যখন সিঙ্গেল কোট বা ডাবল কোট দিলাম তখন কিন্তু আর কোনো এরর নেই। তো ফাইলটাকে যদি আমরা সেভ করে আউটপুট দেখতে চাই, এখানে যদি রিলোড দেই, কোনো আউটপুটও কিন্তু দেখা যাচ্ছে না, যদিও স্ট্রিং দেয়া আছে, বাট কোনো আউটপুট আসে না। কারণটা কি? আউটপুট দেখানোর জন্য PHP-র কোনো সিনট্যাক্স আমি ওখানে লিখি নাই। PHP-তে কোনো কিছু আউটপুট দেওয়ার জন্য দুইটা কিওয়ার্ড আছে, প্রিন্ট আর ইকো। এখানে যদি আমরা লিখি প্রিন্ট অর ইকো, ঠিক তখনই তার রাইট সাইডে একটা লাইনের মধ্যে যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই আউটপুটে আসবে। এটাই PHP-র সবচেয়ে বড় আউটপুট দেওয়ার পাওয়ার। তার মানে কি, সে আউটপুট দিতেই পারে না, তাই না? সে শুধু টেক্সট আউটপুট দিতে পারে, কোনো ইন্টারফেস তৈরি করতে পারে না, কোনো লেআউট স্ট্রাকচার দাঁড় করাতে পারে না। PHP ল্যাঙ্গুয়েজ নির্ভর করতে হয় কার উপরে? HTML এর উপরে। ঠিক, তো আমরা যদি এখন রিলোড দেই,
আসে না, দিস ইজ পিএসপি ফাইল, ছোট্ট টেক্সট আকারে আসে। আচ্ছা, নিচে যদি আমি আবার লিখি, আরেকটা কিওয়ার্ড আছে না, প্রিন্ট। সেকেন্ড লাইন। এখন দেখেন এখানে একটা এরর চলে আসে, এর আগে কিন্তু এরর ছিল না, আমি যখন ইকো লিখেছিলাম তখন কিন্তু ঠিকঠাকই কাজ করছিল, বাট এখানে একটা এরর আসছে, প্রিন্ট স্ট্রিং দিস ইজ পিএসপি ফাইল এক্সপেক্টেড। এখানে কোনো একটা সিনট্যাক্স এক্সপেক্ট করছে, প্রত্যেকটা লাইনের শেষে পিএসপির রুলস অনুযায়ী সেমিকোলন বসাতে হয়, বাট যদি একটা লাইন থাকে সেক্ষেত্রে সেমিকোলন দেওয়াটা ম্যান্ডেটরি না। যখন আমার পিএসপি সিনট্যাক্সের মধ্যে একটা লাইন ছিল তখন কি সেমিকোলন দিতে হয়েছে? যখনই একের অধিক লাইন, তখনই উপরের লাইনে, মানে উপরে যতগুলো লাইন থাকবে প্রত্যেকটা লাইনের শেষে একটা করে সেমিকোলন দিতে হবে, লাস্ট লাইনটাতে সেমিকোলন দেওয়াটা ম্যান্ডেটরি না। ওকে, বাট প্র্যাকটিস হবে সকল লাইনের শেষেই সেমিকোলন বসাতে হবে। এখন দেখেন আমাদের দুইটা টেক্সটই আউটপুটে আসবে, দুটোর পাশাপাশি, তাই না? দুইটা এসেছে, দিস ইজ পিএসপি ফাইল, দিস ইজ সেকেন্ড লাইন। আমরা যদি নিচে নিচে দিতে চাই, পিএসপি তে কোনো লাইন ব্রেক নেই, তাহলে কিভাবে দিব? এইচটিএমএল দিয়ে। কারণ এইচটিএমএল আমি কোথায় লিখব? পিএসপির মধ্যে। এইচটিএমএল পিএসপির মধ্যেও লেখা যায়, আবার পিএসপি ট্যাগের বাইরেও লেখা যায়। কারণ পিএসপি ট্যাগের মধ্যে যদি লিখতে চাই আমাকে স্ট্রিং আকারে লিখতে হবে। লাইন ব্রেকের জন্য পিএসপি ট্যাগের মধ্যে স্ট্রিংটা হচ্ছে বিআর, তাই না? বিআর দিলে কি লাইন ব্রেক হয়, এবং এটা স্ট্রিং আকারে লিখতে হবে। তাই না? নিচে নিচে আসে, বোঝা যাচ্ছে? তোমরা এই এতটুকু একটু প্র্যাকটিস করি। দেখাবো, আজকেই দেখাবো সব ছোট ছোট সিনট্যাক্স গুলো আজকে দেখিয়ে নিব। আমরা এই ছোট্ট প্র্যাকটিসটা একটু করে ফেলি, দেন আমি আচ্ছা, আমরা যতটুকু শিখেছি যে পিএসপি ফাইল কিভাবে রান করতে হয়, পিএসপি কোড যেভাবে লিখতে হয়, একটা জিনিস দেখলাম যে আমরা পিএসপি সিনট্যাক্সের মধ্যে কিভাবে এইচটিএমএল লিখতে পারি। এইচটিএমএলটা মূলত পিএসপির মধ্যে যদি লিখতে চাই অবশ্যই স্ট্রিং আকারে লিখতে হবে। ওকে, পিএসপির মধ্যে যদি কোনো এইচটিএমএল লিখতে চাই অবশ্যই সেটা স্ট্রিং আকারে লিখতে হবে। যে লাইক আমি যদি এখানে আরেকটা এইচটিএমএল লিখি, সেটা কিন্তু কাজ করছে, তাই না? কারণ এইচটিএমএল এর তো অনেক সিনট্যাক্স আছে এবং যেগুলো আবার বেশ জটিল, তাই না? অনেক সিনট্যাক্স আছে, অনেক জটিল জটিল এইচটিএমএল এর সিনট্যাক্স। লাইক আমি যদি এরকম একটা কিছু লিখি, ইনপুট টাইপ, কি লিখতে হয়? টেক্সট, তাই না? এরর দিয়েছে না, মানে ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন কিন্তু দেয়া যায় না, এটা একটা এরর। যেটা কোট করা যেতে পারে সেটা হচ্ছে সিঙ্গেল কোট, হ্যাঁ, আবার স্টিল স্ল্যাশ দিলেও হয়। তার মানে আস্তে আস্তে করে দেখা যাচ্ছে যে কোডটা অনেক জটিল হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা পারতপক্ষে পিএসপির মধ্যে এইচটিএমএল খুব কম লিখি,
ওকে, পিএসপির মধ্যে পিএসপি সিনট্যাক্সের মধ্যে HTML-টা খুব কম লেখা হয়। HTML যদি লিখতে হয় পিএসপির মধ্যে, সেক্ষেত্রে পিএসপি সিনট্যাক্সের বাইরে এসে HTML লিখতে হয়। মানে গুড প্র্যাকটিস হচ্ছে HTML এর মধ্যে পিএসপি লেখা, ওখানে কমপ্লেক্সিটি কম হয়। আর যদি পিএসপির মধ্যে HTML লিখতে যায় তাহলে কোডগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। ঠিক আছে, কোডগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। তো HTML এর মধ্যে যদি আমরা পিএসপি লিখতে চাই, রাইট, সেটা আমরা লিখতে পারি। অবশ্যই সেটা হতে হবে পিএসপি এক্সটেনশনের ফাইল। লাইক আমি যদি এই কথাটুকু HTML এর মধ্যে এভাবেই লিখতে চাই, যদি এভাবে আমার আউটপুটটা একটু দেখি, ইনপুট বক্স কিন্তু আসছে, রাইট, ইনপুটের টাইপ টেক্সট দিয়ে। আমি যদি একটা লাইনকে অফ করে রাখতে চাই HTML এর পিএসপিতে, তাহলে দুইটা ব্যাকস্ল্যাশ দিলেই হয়। ঠিক আছে, দুইটা ব্যাকস্ল্যাশ দিলেই হয়, এটা বলা হয় কমেন্ট সাইন। আবার যদি মাল্টিপল লাইন কমেন্টস করতে চাই, স্ল্যাশ স্টার, আর যে পর্যন্ত করবেন সেটা হচ্ছে স্টার স্ল্যাশ। দুইটা কমেন্ট সাইন আছে, দুইটা ব্যাকস্ল্যাশ, সিঙ্গেল লাইনের জন্য আর মাল্টিপল লাইনের জন্য স্ল্যাশ স্টার, আর শেষে এসে হবে স্টার স্ল্যাশ। আচ্ছা, এখন আমি HTML এর মধ্যে যাচ্ছি পিএসপি লিখতে। দেখেন, আমি যদি এই জায়গাটার মধ্যে পিএসপি লিখি, বাই ডিফল্ট যা আছে এই ফাইলটা এভাবে দেখাচ্ছে। আমি যদি একটা স্ট্রিং দিতে চাই পিএসপি দিয়ে, সেটাও আমরা দিতে পারি। তার মানে আমি যে কোনো HTML ট্যাগের ইনারে, এটাকে বলা হচ্ছে কি ইনার HTML না, যে কোনো HTML ট্যাগের মাঝখানের যে জায়গাটা সেটাকে বলা হয় ইনার HTML। ইনার HTML এ আমি পিএসপি লিখতে পারি। আমি ইকো বলছি, অবশ্যই কি স্ট্রিং দিয়ে নিতে হবে। তাই না, যেহেতু একটা লাইন সেমিকোলন দেওয়াটা ম্যান্ডেটরি না, মাঝের যে জায়গাটুকু এটা আমি লিখলাম কার মাধ্যমে, পিএসপি দিয়ে। রাইট, কাজ কিন্তু করছে। এখানে আমি কি করছি, HTML এর মধ্যে পিএসপি লিখছি। এখন যদি আমি কোনো একটা ইনপুট বক্স দিতে চাই, টাইপ টেক্সট, ইনপুটে টাইপ টেক্সট, ইনপুট বক্সটা এসেছে। আচ্ছা, দেখেন এখন কোন ট্যাগের ইনারে যেহেতু যেরকম আমরা পিএসপি লিখতে পারি, ট্যাগের অ্যাট্রিবিউটের ভ্যালু আকারেও আমি পিএসপি লিখতে পারি। আমি যেরকম ট্যাগের ইনারে, HTML ট্যাগের ইনারে পিএসপি লিখতে পারি, ট্যাগের কোনো অ্যাট্রিবিউট লাইক ভ্যালু, এটা কি অ্যাট্রিবিউট না, এই অ্যাট্রিবিউটের মধ্যেও আমি পিএসপি লিখতে পারি। ভ্যালু আকারে এটা চলে আসে। ওকে, তাহলে আমরা কয়েকটা জিনিস দেখলাম যে আমরা কিভাবে একটা লাইন অফ স্ট্রিং কিভাবে এক্সিকিউট করতে পারি পিএসপি তে। দুইটা ট্যাগ আছে, ইকো আর প্রিন্ট। ইকোটাই ইউজ করা হয় মূলত, প্রিন্টটা পুরনো। তারপরে যেটা দেখলাম যে পিএসপির মধ্যে HTML লেখা যায়, সেটা লিখতে হবে স্ট্রিং আকারে, ডাবল কোটেশনের মধ্যে। আচ্ছা,
দ্বিতীয়টা হচ্ছে আমরা পিএসপি ফাইলের মধ্যে HTML লিখতে পারি অনায়াসেই। অবশ্যই HTML লিখতে হবে পিএসপি সিনট্যাক্সের বাইরে। যদি কখনো পিএসপি লিখতে হয় পিএসপি HTML ট্যাগের যে কোনো লোকেশনে ইনার HTML এ অথবা কোনো অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যে পিএসপি সিনট্যাক্স শুরু করে সেখানে আমি পিএসপি কোড লিখতে পারি। ওকে, আমি কি একটা HTML ট্যাগের ইনার HTML এ পিএসপি এর কোড লিখেছি, আবার একটা HTML ট্যাগের অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যেও HTML এর সিনট্যাক্স দিয়ে লিখেছি। বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা তো যাচ্ছে, তাই না? তার মানে আমি একটা HTML ফাইলের মধ্যে নাম্বার অফ টাইম আমি পিএসপি সিনট্যাক্স স্টার্ট করতে পারি, ক্লোজ করতে পারি, স্টার্ট করতে পারি, ক্লোজ করতে পারি, তাই না, যে কোনো জায়গায়। ওকে, আবার কখনো কখনো দেখবেন যে একটা পিএসপি সিনট্যাক্সের মধ্যে সকল কোড লেখা, এটা লাইক ফাংশনগুলো ডেফিনিশন দিয়ে রেখেছি, অথবা কোনো পিএসপি ক্লাস তৈরি করছি যার মধ্যে প্রচুর ফাংশনের ডেফিনিশন আছে। ভিউ ফাইলগুলোর মধ্যে ম্যাক্সিমাম জায়গাতেই HTML থাকে আর কিছু কিছু লোকেশনে পিএসপি আসে, রাইট? তো ভিউ ফাইলগুলোর চেহারা মূলত এরকম হবে, HTML এর মধ্যে পিএসপি, আর যেগুলো আমাদের ক্লাস ফাইল সেগুলোর মধ্যে সবই কি পিএসপি এর কোডিং, এবং সকল ফাইলের এক্সটেনশন ডট ওকে। তো আমি একটা সিনট্যাক্স শুরু করব আজকে বেসিক লেভেল থেকে। ভেরিয়েবল কাকে বলে? প্রোগ্রামিং করেছেন আপনারা, সি করেছেন, সি প্লাস প্লাস করেছেন, জাভা করেছেন, সব জায়গাতে এই সিনট্যাক্সটা সবার শুরুতেই আসে, ল্যাঙ্গুয়েজের স্টার্টিংয়েই চলে আসে, তাই না? যা ছাড়া অ্যাকচুয়ালি প্রোগ্রামিং করা যাবে না। যাবে কি? যারা আদার্স ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করেছেন এই সিনট্যাক্সটা ছাড়া কি প্রোগ্রাম করা যাবে? যাবে না। So what is variable? বলেন, বলে ফেলেন। জানেন আপনারা, আপনারা জানেন, বলতে পারছেন না। আর কেউ ভেরিয়েবলের সঙ্গে যদি কেউ জিজ্ঞেস করে বলবেন এটা মেমোরি লোকেশনের নাম। মেমোরি লোকেশনের নামটাকেই নরমালি ভেরিয়েবল বলা হয়। আর যদি অ্যাড করি মেমোরি লোকেশনের নাম, এর ভিতরে একটা ভ্যালু স্টোর থাকে যে ভ্যালুকে চেঞ্জ করা যায়, লাস্ট ভ্যালুটাই সে মনে রাখে। মানে একটাই ভ্যালু থাকবে, আমি যদি বারবার ভ্যালু চেঞ্জ করি আগের গুলো ভুলে যাবে, লাস্টে যেটা দিয়েছেন তার নামের এগেইনস্টে সেটাই সে মনে রাখবে। তো ভেরিয়েবল কি? মেমোরি লোকেশনের নাম। আমি যদি বলি এটা আমার মেমোরি, ঠিক আছে, যখনই আমি পিএসপি তে এসে পিএসপি 5 এর সিনট্যাক্সটা আগে এভাবে লিখতে হতো, জাস্ট লেস দ্যান হোয়াট সাইন।
এভাবে লিখতে হতো PHP 5 এসে এটা অ্যাড করতে হয় আমি যদি বলি যে লাইক ডলার সাইন ফার্স্ট আন্ডারস্কোর নেম এটাকে বলা হচ্ছে PHP তে একটা ভেরিয়েবল ডিক্লারেশন আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন এবং রুলস হচ্ছে নামের আগে একটা ডলার সাইন বসাতে হবে আরো দুইটা রুলস আছে বলবো নামের আগে একটা ডলার সাইন বসাতে হবে যখনই এতটুকু লিখছেন তখনই যদি এটা এক্সিকিউট হয় মেমোরির মধ্যে একটা লোকেশন যার নাম বলবে কি ফার্স্ট নেম জায়গাটার নাম সে অ্যালোকেট করে রাখলো যদি আমরা এরকম করি শাহিন এটা কি স্ট্রিং না সো স্ট্রিং সাইন দিতে হবে যেহেতু স্ট্রিং সাইন দিতে হবে মানে ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে যার নাম কি তো মেমরি লোকেশনের নামটা কি ফার্স্ট নেম ভ্যালুটা শাহিন ভ্যালু আকারে এখানে কি বলবে এখন যদি আমি আমার এই ভেরিয়েবলটা কল করি এখান থেকে কি হচ্ছে অ্যাসাইন যদি আমি লিখি এভাবে ইকো ডলার সাইন ফার্স্ট আন্ডারস্কোর নেম কি আসবে ভেতরকার ভ্যালু আসবে আমি নাম ধরে কল করেছি সে রিটার্ন করবে কি তার যখন আমি ডিক্লেয়ার করি একটা নাম দেই তখন মেমরি লোকেশনের একটা নাম সে অ্যাসাইন করে ইকুয়াল এর পরে যা দেয়া হয় সেটা হচ্ছে তার ভ্যালু ইকুয়াল থেকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর যার কাজ হচ্ছে রাইট সাইডের ভ্যালু লেফটে অ্যাসাইন করা রাইটের ভ্যালু অলওয়েজ লেফটে অ্যাসাইন করা তাহলে কি হলো এই নামের এগেইনস্টে একটা ভ্যালু নামটা হচ্ছে মেমরি লোকেশনের তার ভেতরে থাকবে কি তার ভ্যালুটা যখনই আমি নাম ধরে কল করব সে রিটার্ন করবে তার ভেতরে আমি যদি আবার লিখি ডলার সাইন ফার্স্ট নেম এখন কি ভ্যালুটা শাইল আছে হ্যাঁ যেহেতু নাম সেম একেবারে কেসও সেম সিনট্যাক্স কি সেম না আমার আপার কেস লোয়ার কেস মিক্সড আছে নেই সেম তো এই ক্ষেত্রে আমার এখানে ভ্যালু আছে বাট যদি এরকম হতো এটা ক্যাপিটাল তাহলে দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল দুইটা ডিফারেন্ট মেমরি লোকেশনের নাম ভেতরকার ভ্যালু যদি ভেরিয়েবলের নাম সেম হয় সে কি করবে ভেতরের ভ্যালুটা এরেজ করে লাস্ট ভ্যালুটা সে রাইট আমি এটাকে স্মল লেটারে করছি এখানে কি আউটপুট দেখাবে যদি স্মল লেটার হয় এটা স্মল লেটার আউটপুট কি হবে লাস্ট লেটার তাই না এটা তো থাকবে না এখানে এরেজ হয়ে এটা কি চলে আসবে বোঝা যাচ্ছে এটা অটোমেটিক PHP নিজে ডিক্লেয়ার করে নেয় ভ্যালুর উপর বেস করে আদার্স ল্যাঙ্গুয়েজ লাইক সি তে আপনারা ডেটা টাইপ দিয়ে দিতেন ইন্টিজার স্ট্রিং ক্যারেক্টার ডাবল বুলিয়ান তাই না তো এখানে দেওয়ার দরকার নেই অটোমেটিক PHP বলে নেবে যে এটা কি টাইপের ভেরিয়েবল যখন যে ভ্যালু অ্যাসাইন করছেন the normal rules যেটা বললাম ফার্স্ট রুলস ভেরিয়েবলের নামের সামনে ডলার সাইন দেওয়াটা আর এই পুরো লাইনটার একটা নাম আছে ভেরিয়েবল ডিক্লারেশন উইথ ভ্যালু অ্যাসাইনমেন্ট আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন সাথে একটা ভ্যালু অ্যাসাইন করছেন ভেরিয়েবল ডিক্লারেশন উইথ ভ্যালু অ্যাসাইনমেন্ট যদি শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখেন মেমরি লোকেশনের নামটা অ্যাসাইন হয়ে থাকবে বাট এর ভিতরে কোনো ভ্যালু থাকবে না ওকে যখনই কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় সাথে সাথে এখানে একটা ভ্যালু অ্যাসাইন করে রাখাটা ভালো PHP তে কোনো ওয়ার্নিং বা এরর দেবে না বাট আদার্স ল্যাঙ্গুয়েজ গুলোতে এরর আসে লাইক জাভা মানে মিনিমাম ভ্যালু না পেলে এরর চলে আসে ওয়ার্নিং চলে আসে তো
ভেরিয়েবল লেখার তিনটা রুলস আছে। একটা রুলস অলরেডি বলেছি যে নামের সামনে ডলার সাইন হতে হবে, ভেরিয়েবল নামের একেবারে শুরুতেই ডলার সাইন দিয়ে শুরু করতে হবে। 2 নম্বর রুলস হচ্ছে ক্যাপিটাল A to Z, স্মল a to Z, 0 to 9 আর আন্ডারস্কোর। এই 63 ক্যারেক্টার এর মধ্যে থেকেই ভেরিয়েবলের নাম লিখতে হবে। যে টোটাল 63 ক্যারেক্টার এখানে আছে, এর মধ্যে থেকেই আপনার ভেরিয়েবলের নামটা লিখতে হবে। তার মানে ভেরিয়েবলের নামের মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার আনা যাবে না এক্সেপ্ট তাই না, প্লাস, হাইফেন, ডলার সাইন, ভেতরে দিই। ডলার সাইনটা বলবে কোথায়? শুরুতে। আচ্ছা, তো আদার যে স্পেশাল ক্যারেক্টার গুলো আছে এগুলো আনা যাবে না। আর 3 নম্বর রুলস হচ্ছে ভেরিয়েবলের নামে, লাইক আমি যদি এরকম লিখি যে ডলার এটা ভ্যালিড অর ইনভ্যালিড? হ্যাঁ, ইনভ্যালিড, কারণ স্পেস আছে তাই না, স্পেস দেওয়া যাবে না। আমি বড়জোর এরকম আন্ডারস্কোর দিয়ে ডেকে তুলে দিতে পারি। আচ্ছা, থার্ড রুলস অনুযায়ী আমি যদি এরকম একটা ভেরিয়েবল লিখি, উপরে দুইটা রুলস অনুযায়ী আমি যদি লিখি $007 ভেরিয়েবল লিখেছি, এর মধ্যে কোনো ভুল আছে? হ্যাঁ, আমি তো সেই রুলসটা বলিই নাই তাই না, আমি দুইটা রুলস বলেছি, দুইটা রুলস অনুযায়ী এখানে কোনো ভুল নাই। ডলার সাইনও আছে এবং এর ভেতরে যা কিছু আছে সব এর ভেতরে। থার্ড রুলস অনুযায়ী এটা ভুল হয়েছে। থার্ড রুলস অনুযায়ী ভেরিয়েবলের যে ফার্স্ট ক্যারেক্টারটা এটা নাম্বার হওয়া যাবে না। ওকে, ফার্স্ট ক্যারেক্টার ছাড়া পুরোটাই নাম্বার হতে পারে। যে লাইক আমি যদি এরকম লিখি আন্ডারস্কোর, এটা কারেক্ট ভেরিয়েবল নেই, ঠিক আছে, এটা কারেক্ট ভেরিয়েবল নেই। থার্ড রুলস থেকে বোঝা গেছে ভেরিয়েবলের নামের ফার্স্ট ক্যারেক্টার নাম্বার হওয়া যাবে না, যে কোনো কিছুই হতে পারে এই 63 ক্যারেক্টারের মধ্যে। আচ্ছা, তিনটে রুলস আমরা শিখলাম। যখন আমরা ভেরিয়েবল লিখব, এবার আমি কিছু স্ট্যান্ডার্ড বলছি, রুলস আপনাকে ফলো করতেই হবে, ম্যান্ডেটরি। রুলস ভায়োলেট করলে এরর আসবে তাই না, আপনি আগাতে পারবেন না। বাট স্ট্যান্ডার্ড ভায়োলেট করলে কিন্তু কোনো এরর আসবে না। তো যখন সফটওয়্যার ফার্মগুলোতে কাজ করা হয়, স্ট্যান্ডার্ডকেই রুলসের উপরে রাখা হয়। রুলস তো ফলো করবেনই, আর স্ট্যান্ডার্ড যদি ভায়োলেট করেন তখন পানিশমেন্টে আসবে আপনার প্রজেক্ট ম্যানেজার বা টিম লিডারের কাছ থেকে। ইন্টারপ্রেটার আপনাকে পানিশমেন্ট দেবে না তাই না, আপনি উল্টাপাল্টা কোড লিখছেন যেটা স্ট্যান্ডার্ড ভায়োলেট করে, এর জন্য পানিশমেন্ট দেওয়ার জন্য লোক আছে যারা আপনার কোডগুলো দেখবে। স্ট্যান্ডার্ড রুলস তারা ডিফাইন করে দেবে যে এভাবে কোডিং করবেন। যদি প্রথম দিন যান, প্রথম দিন আপনাকে হয়তো ব্রিফ করবে যে লাইক যখন এই প্রোগ্রামটা করবেন, প্রোগ্রামিং এর সময় ভেরিয়েবল কিভাবে লিখবেন, ফোল্ডারের নাম কিভাবে লিখবেন, রাইট,
ফোল্ডারের নাম কিভাবে লিখবেন, ফাইলের নাম কিভাবে লিখবেন, ভেরিয়েবল কিভাবে লিখবেন, ডেটাবেস কিভাবে লিখবেন, টেবিলের নাম কিভাবে লিখবেন, তার ফিল্ডগুলোর নাম কিভাবে লিখবেন, সে কিন্তু 3টে স্ট্যান্ডার্ড বলবে এবং সেটা ফলো করে চলতে হবে আমাদের। এটা 1000 বার আপনারা লিখবেন, তাই না? এবং বারবার যদি রুলস ভায়োলেট করেন, সবগুলো যদি সে মুছে দেয়, কিছু করার থাকবে না তো। সে কিন্তু আপনাকে বকাঝকাও করবে না, আস্তে করে আপনার কোডগুলো মুছে দেবে এখানে আপনি রুলস ভায়োলেট করে আবার করি। বোঝা যাচ্ছে? তো ছোট ছোট রুলস, আমি 3টে রুলস বলবো। কার জন্য? ফোল্ডারের জন্য। ফোল্ডার নেম, ফাইল নেম, ভেরিয়েবল নেম, database name, table name, table field name, এদের জন্য ছোট ছোট 3টে স্ট্যান্ডার্ড আছে যেটা আমরা অলওয়েজ ফলো করব। ফার্স্ট স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিংফুল। মিনিংফুল নেম আপনাকে লিখতে হবে। যদি কোনো ফোল্ডারের নাম লিখেন, এটা মিনিংফুল হতে হবে ওই পার্টিকুলার সিচুয়েশনে। ফাইলের নাম, ভেরিয়েবল নেম, ডেটাবেস নেম, টেবিলের নেম, ফিল্ড নেম, সবার জন্য কি হতে হবে? পার্টিকুলার সিচুয়েশনে স্পেসিফিক টাইপ অফ কোনো কিছু করছেন, সেক্ষেত্রে আপনাকে মিনিংফুল নামটা দিয়ে লিখতে হবে। কোনো একটা ফোল্ডার লিখছেন, ফোল্ডারের নামটা মিনিংফুল হবে, এলোমেলো কোনো কিছু লেখা যাবে না। ফাইলের নাম, ভেরিয়েবল নেম, ডেটাবেস নেম, টেবিল নেম এবং টেবিলের ফিল্ড নেম সবই হতে হবে কি? মিনিংফুল। এরপরে লিখতে হবে রিডেবল। লাইক আমি মিনিংফুল যদি বলি, একটা ভেরিয়েবলের নাম লিখছি, ফার্স্ট নাম্বার, ডলার সাইন ফার্স্ট নাম্বার। আমি তো এখানে লিখতে পারতাম ডলার সাইন এ, হতো না? যার ভেতরে আমি যখন দুইটা ইনপুট নিব, একটা ভ্যালু রাখবো এর মধ্যে, আরেকটা রাখবো বি এর মধ্যে, করা তো যাবে। সেক্ষেত্রে আমি যদি মিনিংফুল করতে চাই, তাহলে দুইটা ভেরিয়েবল কি হবে? ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, তাই না? বোঝা যাচ্ছে? সো প্রথমেই হবে কি? মিনিংফুল ভেরিয়েবল নেম। এবং সাথে সাথে আমি 3টে স্ট্যান্ডার্ডে এখানে ফলো করেছি। লাইক এভাবে লিখতে পারতাম, রুলস ভায়োলেট হতো না। ফার্স্ট এটা তো মিনিংফুল হয়েছে, হচ্ছে না? কোনো রুলস ভায়োলেট হয়েছে? ভেরিয়েবলের রুলস ভায়োলেট হয়নি, বাট স্ট্যান্ডার্ড রুলস ভায়োলেট হয়েছে। এটা যদিও মিনিংফুল আমি বলছি, এটা কি আমি যেহেতু বলছি এটা পড়া যাচ্ছে, বাট আমি যদি 2 দিন বা 7 দিন পরে যাই, আমাকে এটা পড়তে একটু কষ্ট পেতে হবে, তাই না? বেগ পেতে হবে না? কি লিখেছিলাম মানে একসঙ্গে লেখা, ফার্স্ট নাম্বার কথাটা জাস্ট এটা এক্সাম্পল। যে কোনো কিছু যদি আমি মিনিংফুল করতে চাই, আলাদা আলাদা ওয়ার্ড করব, ওয়ার্ড দুটো যদি এক জায়গায় রেখে দেই, পরে এসে এটা বুঝতেই আমার বেগ পেতে হবে। এজন্য বলা হচ্ছে মিনিংফুল করার সাথে সাথে রিডেবল করতে হবে। যখনই মাল্টিপল ওয়ার্ড আপনি ইউজ করেছেন, এক জায়গায় না লিখে একটু সেপারেট করে লিখতে বলা হচ্ছে, ঠিক এভাবে লিখতে বলা হচ্ছে। যেহেতু এটা রুলসেই ভায়োলেট হবে, সেক্ষেত্রে কি দিতে হয়? আন্ডারস্কোর, তাই না? তাহলে কি হলো? এটা সেপারেট হওয়াতে এটা রিডেবল হলো, আমি পড়তে পারছি। শুধু আমি না, যারা আমার কোডগুলো দেখছে তারা এটা পড়তে পারছে। ওকে, বুঝতে সহজ হচ্ছে তাদের জন্য। সবকিছুর ক্ষেত্রেই আমি বলছি। থার্ড যে স্ট্যান্ডার্ড রুলসটা, এটা তো ফার্স্ট মিনিংফুল, দ্বিতীয়টা কি? রিডেবল, তৃতীয়টা স্মল লেটার। যখনই কোড লিখবো সব স্মল লেটারে লিখবো, কখনোই আমি মিক্স কেসে আমার কোনো কোড লিখবো না। কেবল কেস এটা জাভা স্ট্যান্ডার্ড, পিএইচপিতে আমরা ফলো করব না এটা, ঠিক আছে?
একটা জায়গাতে আমরা এটা করতে পারি ক্যামেল গেসিং ফাংশন নামের ক্ষেত্রে, এছাড়া আর অন্য কোথাও না, অথবা ক্লাসের নেমের ক্ষেত্রে ওখানে অ্যালার্ট। ফাংশন তো আমরা ইউজ করতে পারি। ফাংশনের মধ্যে না, আমি কিন্তু ফাংশন লিখি নাই, এটা ফাংশনের ক্ষেত্রে ডিফারেন্ট একটা রুলস আছে, ফাংশন এন্ড ক্লাস, ওখানে আমরা তো ক্যামেল গেসিং করতেই পারি, বাট আদার্স কোথাও আমরা স্মল লেটার ইউজ করব না। বুঝা যাচ্ছে? তাহলে থার্ড স্ট্যান্ডার্ড কি? অলওয়েজ স্মল লেটার। এগুলোর ক্ষেত্রে তো নাই, ফোল্ডারের নাম, ফাইল নেম, ভেরিয়েবল নেম, ডেটাবেস নেম, টেবিল নেম এবং টেবিলের ফিল্ড নেম, এখানে কখনোই আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব না। ওকে, তো রুলস তিনটা মনে রাখবো, সাথে সাথে স্ট্যান্ডার্ড তিনটাও মনে রাখবো এবং সেটা প্র্যাকটিস করব। ওকে, তো একটা পেন ড্রাইভ দেবেন, আমি আপাতত এখানেই শেষ করছি আজকে।